বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং 1 শুরু করব। এই দুইটা লাইন। হ্যাঁ বলেন। আর্গুমেন্ট লেখার ক্ষেত্রে আমি কতটুকু টাইম নিতে পারবো, বা কতটুকু টাইম নিলে আমার সব দিকে আমি ঠিকঠাক মতো টাচ করতে পারবো? আর্গুমেন্টে হচ্ছে আপনি যদি 200 মার্ক ব্যাংকের এক্সাম বলেন, 200 মার্ক, হাতে সময় 2 ঘন্টা, সেক্ষেত্রে আপনি 15 মিনিটের বেশি আর্গুমেন্টে দেওয়া উচিত হবে না। সেক্ষেত্রে কি ভাই মানে স্ট্যান্ডার্ড পেজ কাউন্ট কি 2.5 থেকে 3 এরকম? স্ট্যান্ডার্ড পেজ কাউন্ট 3, আচ্ছা, নট লেস দেন 2.5। হ্যাঁ, 2.5 থেকে 3। জি ভাই, ধন্যবাদ। 3 পেজ, এক এক পেজে মনে হয় 18 লাইন, আর এক এক লাইনে মনে হয় 6টা করে ওয়ার্ড, এরকম স্ট্যান্ডার্ড। 6-7টা, হ্যাঁ। ওই তো ওই যে এই ফাইমের খাতাটা দেখেন, ফাইমের খাতাটা। এবার 6-7টা ওয়ার্ড, আর এক এক পেজে লাইন হবে আমার 17টার মতো এরকম। হ্যাঁ। তিন এই page। ফাইম কি হচ্ছে ইয়া করছো, অ্যাসাইনমেন্ট করছো? করছি ভাই, পরে জমা দিছি। তোমার খাতা কই? জমা দিছো? জমা দিছি। গ্রুপ কই? কই পাই না তো। জেনারেলে দিব। জেনারেল দাও তো একটু। ভাই এই যে অ্যাসাইনমেন্ট জমা, ওই গ্রুপেই তো থাকার কথা। এই যে এখানে তো আছে, কই গেল? নিচের দিকে না উপরের দিকে? মাঝামাঝি ভাই, দেখেন এই যে অ্যাসাইনমেন্ট জমা। অ্যাসাইনমেন্ট জমার ভিতরে তো ঢুকছে। আমি জেনারেলে দিছি ভাই, ওইখান থেকে। ও, থাকার কথা। হ্যাঁ, মোটামুটি এই যে এটা হচ্ছে ভালো, ঠিক আছে। মোটামুটি এই লেভেলের হচ্ছে, এই লেভেলের হচ্ছে লেখা। আর এই যে এই সাইজ হলে ভালো। খাতা মনে করেন যে ওটা হয়তো একটু ছোট, মানে লম্বা একটু, আর একটু লম্বা খাতা হয়। হ্যাঁ, তো আমরা ডান পাশে আর উপরে হচ্ছে জায়গা রাখবো। কি কয় লাখ টাকা দিয়ে কিনলেন? এই স্যার, আচ্ছা, তো সবাই এটা দেখেন, সবাই হচ্ছে এটা একটু ইয়া করেন, অনেকদিন ধরে এটা করতেছে তো বেটার, আপনাদের থেকে হয়তো একটু বেটার, বা হচ্ছে আমি যে ফরম্যাট চাচ্ছি সেই ফরম্যাটে হয়তো লিখছে। এবং ওর ওর লেখা দেখবেন যে মোটামুটি 20+, 21-22 এই লেভেল হচ্ছে মার্ক পাবে। লেনোভো কিনছেন? আচ্ছা, মানুষজন জয়েন করতেছে, আমরা 11টা 5-এ শুরু করি। হ্যাঁ, আপনারা হচ্ছে এই ইয়াটা একটু পরে। সেক্সি একটা জিনিস শিখবে, সেক্সি নাইস, মানে এই শালা তারা নামাজ শেষ করেছেন। I can beg. ভাই স্যার, হ্যাঁ ভাই, কে কিছু বললেন? জি স্যার, আমার খাতাটা একটু দেখে দিবেন স্যার, কেমন লিখছি? ভাই আমি টাইম পেলে দেখবো ভাই, আপনাদের তার অ্যাসাইনমেন্ট যদি একটা দিব, খুব ব্যস্ত থাকি, একটা একটা করে দেখবো, দিনে একটা দুইটা যে টাইম পাই দেখবো। আচ্ছা, ঠিক আছে। আপনার আইপ্যাড দিয়া এটা কোনো 80 নিচে না। 32,000 টাকা। আপনি ওই যে
মাহি ও যে ল্যাপটপ চালায় ফুল ফিজে আছে এটা প্রমাণ ঠিক আছে ৭৩,৫০০ এটা কি 12 জেন না 13 জেন? 16 জিবি র্যাম 512 এসএসডি, ভালো ভালো ডিল। ম্যানিয়াতে গেলেন সেকেন্ড হ্যান্ড নেবেন বলে ম্যানিয়া সেকেন্ড হ্যান্ড এই মানে রাফি ভাই আমরা ইয়া করে দেই, হ্যালো রাফি ভাই আমরা রেকর্ডিং স্টার্ট করে দিই, আমি শুরু করে দিতে পারি না? আস্তে আস্তে টাকাটা লক করতে দুই দিন পরে কি প্যান্ডা নষ্ট করতো এটা পাওয়ার সাইড টেকনোলজি। আচ্ছা না চালাই চালাই ওই দেবে আচ্ছা ভাইরা, এরপরে হচ্ছে দেখেন একটা রাইটিং, মানে এটা হচ্ছে প্রপার ফোকাসের যে ভাষা আপনাদের পক্ষে অ্যাচিভ করা পসিবল। হ্যাঁ, আপনাদের পত্রিকার কলামিস্টের মধ্যে এটা হচ্ছে যদি পত্রিকার কলাম, বাট আপনার তো কলামিস্ট লেভেলে আসলে লেখাটা আপনার জন্য টাফ হয়ে যায়, তাই না? আপনাদের মোটামুটি এই লেভেলে এসে আসলে লেখালেখি করা উচিত। হ্যাঁ, যেমন মনে করেন যে ডেসপাইট ফেসিং পলিটিক্যাল চেঞ্জেস, এই যে আপনি শুরুতেই মনে করেন যে একটা ক্যাচি ফোকাস রেটিং এর কথা বলতেছি, শুরুতেই মনে করেন যে একটা ক্যাচি আচ্ছা এরপরে ধরেন যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে এই করতেছে সেই করতেছে, এরপর দেখবেন যে ভেরি করছে, এরপর একটা বড় সেন্টেন্স দিছে। হ্যাঁ, এরপরে মনে করেন যে এই যে আমাদের সিনস, এরপরে কি, এরপরে ধরেন যে হাওয়েভার, মোরওভার, এই যে এই টাইপের হচ্ছে আপনার লিঙ্কার্স বা এই টাইপের যে কনজাংশন ইউজ করা, এই টাইপের জিনিসগুলো আপনাদেরকে মনে করেন যে ভালো একটা এজ দিবে। ঠিক আছে, এবং হচ্ছে এগুলো আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জে খুব ভালো একটা ইয়া করে যে সিন্স ইস ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ হচ্ছে কি করতেছে, এই করতেছে সেই করতেছে, এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বের মতো কাজ করে মনে খুব সম্ভবত। যাক হোয়াটএভার। এরপর হচ্ছে অ্যাডিশনালি, এই যে আমার কি একটা হচ্ছে লিঙ্কার্স ইউজ করে, লিঙ্কার্স ইউজ করে কি আমি ফ্লোটা রক্ষা করতেছি, তাই না? আমি যদি ফ্লো রক্ষা না করি খুবই ব্লান্ড লেভেলের একটা হচ্ছে ইয়া হবে, মানে আপনার লেখার সৌন্দর্য বাড়ায় এই লিঙ্কার্স গুলো। ঠিক আছে, আপনি চাইলে লিখতে পারতেন যে বাংলাদেশের হইতেছে লেবার মাইগ্রেশন হইতেছে, এরা ভালো করতেছে, দেশে ফরেন কারেন্সি দিতেছে, এগুলো না লেখা আপনি কি সিন্স ইন্ডিপেন্ডেন্স দিয়ে
তার মনোযোগটা আকর্ষণ করলেন, অ্যাডিশনালি তার আবার মনোযোগ আকর্ষণ করলেন, ঠিক আছে? এইভাবে করে করে কিন্তু হচ্ছে আমাদের আগাইতে হবে। এই জিনিসটা পড়বেন, এটা খুব সুন্দর, এটা হচ্ছে রাইটিং, আমি শেয়ার করবো আপনাদের সাথে। বাংলাদেশের কি কি সমস্যা আছে, হ্যাঁ, বাংলাদেশ ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো নিয়ে এখানে লেখালেখি করা হয়েছে আর কি। ঠিক আছে, মাইগ্রেশনের জন্য আমাদের ফিউচার ইনকাম জেনারেশন হইতেছে, কিন্তু হইতেছে হচ্ছে আমাদের প্রসেসিং কস্ট কিন্তু অনেক হাই, মানে বিশ্বে হয়তো ওয়ান অফ দ্য হাইয়েস্ট হতে পারে বাংলাদেশের প্লেন ফেয়ার, বিশেষ করে প্লেন ফেয়ার, ভিসা, এবং আমাদের হয়তো পাশের দেশের উপর রিলাই করতে হয়। সব দেশের হচ্ছে আমাদের ইয়া নাই, হ্যাঁ, কনসুলেট বা এম্বাসি আমাদের দেশে হচ্ছে নাই, আমাদের হচ্ছে ইন্ডিয়া হয়ে প্রসেস করতে হয়। এই জিনিসগুলো আমাদের একটা মেজর ব্যারিয়ার, তাই না? আমাদের জায়গা জমি বেঁচে হচ্ছে যাবে। এখন কথা হচ্ছে আপনার দেশে একটা মাইগ্রেন্ট, হ্যাঁ, সে তার ফ্যামিলি ছেড়ে যাচ্ছে, সে আপনাকে 30 বছর 40 বছর আপনাকে দেশকে হচ্ছে কন্ট্রিবিউট করবে ফরেন কারেন্সি দিয়ে। তো এটা কি সরকার বা একটা মহলের উচিত না এটাকে হচ্ছে স্পন্সর করা, তাই না? এখানে কেন হচ্ছে একজন মানুষ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে হতেছে লাইফের রিস্ক নিয়ে অবৈধভাবে যাবে? এটা মনে করেন যে একটা চ্যালেঞ্জ হতে পারে। ব্যুরোক্রেটিক অবস্টাকল আছে। এরপরে মনে করেন যে স্কিল মাইগ্রেশন আমাদের আসলে খুবই কম। আমাদের হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনারা ইকোনমিক, আপনাদের হচ্ছে ডাটা চার্টের যে ইয়া দিবে, ওখানে একটা দেখবেন যে হচ্ছে আমরা একটা পাই চার্ট দিব। সেই পাই চার্টটা আপনারা মাস্ট ইউজ করবেন, ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা যায়। বাংলাদেশে হচ্ছে লেবার ফোর্সে বা হচ্ছে যে রেমিটেন্স ওয়েজ আর্নার্স যারা, তাদের ভিতরে হচ্ছে কত পার্সেন্ট স্কিল, দেখবেন যে স্কিল হয়তো 0.something%, সেমি স্কিল হইতেছে একটু বেশি, ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে অদক্ষ বা হচ্ছে আপনার লো স্কিল, হ্যাঁ, স্বল্প দক্ষ, এক্সাক্ট ওয়ার্ড, স্বল্প দক্ষ সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি। এইটা মনে করেন যে আমাদের একটা ঝামেলা। আমাদের হচ্ছে স্কিল বিল্ড আপ করাতে ওইরকম কোনো সরকারি উদ্যোগ না হইলেও সেটা আসলে এখন পর্যন্ত অত বেশি কার্যকরী হয়ে ওঠে নাই। এরপরে হচ্ছে আমাদের ইস্যু কি, আমাদের আরএনজি সেক্টরই, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নাই। এটা আমাদের ইকোনমিক চ্যালেঞ্জের আরেকটা বড় চ্যালেঞ্জ, আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নাই। রিসিপ্রোকাল ট্যারিফ দিছে ট্রাম্পে, আমাদের দেশের যায় যায় অবস্থা শুরু হয়েছে। আমরা পরের দিনে হচ্ছে চিঠি দিছি যে হচ্ছে এটা স্টপ করে, এবং আমাদের ডেলিগেটস হয়তো চলে গেছে যে এটা কিভাবে কি করা যায়, বা হচ্ছে লবি গ্রুপ ধরা লাগতেছে, তাই না? তো এটা তো আমাদের একটা সমস্যা। আমাদের যদি এক্সপোর্টের, যেমন মনে করেন যে ভিয়েতনামও তো এক্সপোর্ট করে, ভিয়েতনাম হচ্ছে থার্ডে আছে, বাংলাদেশ সেকেন্ডে আছে, কিন্তু ভিয়েতনামের এক্সপোর্ট গিয়ে দেখেন, ভিয়েতনামে আরএমজি হয়তো 3 নম্বর বা 4 নম্বরে থাকবে। ওরা ইলেকট্রনিক্স করে, ওরা হচ্ছে সফটওয়্যার করে, অনেক কিছু হচ্ছে করে। বাংলাদেশে তো এরকম হচ্ছে প্রোডাক্ট নাই, তাই না? বাংলাদেশ হচ্ছে আরএমজি থেকে হচ্ছে 85% হচ্ছে যাচ্ছে। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো নাই, আমাদের হচ্ছে এখন পর্যন্ত ভালো কোনো ব্র্যান্ড বিল্ড আপ হয় নাই। আমাদের বায়ার নির্দিষ্ট, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট নিয়ে যায় হচ্ছে H&M, হ্যাঁ, বা অল্প কিছু হচ্ছে হাউস আছে, তারাই আসলে আমাদের বায়ার। আমরা হচ্ছে বায়ার, নতুন বায়ার ক্রিয়েট করতে পারি না, আমরা নিজেরা বাইরের দেশে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি না। বা আমাদের টার্গেটই থাকে মানে স্বল্প, মানে আমাদের এডিশনটা থাকে খুব অল্প। যেমন আমরা লুই ভিটন লেভেলের হইতেছে প্রোডাক্ট আরএমজি তে এত বছর ধরে আমাদের কাজ করতেছে, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প এত বেশি উন্নত। বাংলাদেশে মেইনলি আরএমজি তে কেন মানুষজন আসে, কারণ বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মাথা নষ্ট লেভেলের, হ্যাঁ। বাংলাদেশের একদম হচ্ছে বোতাম থেকে শুরু করে প্যাকেজিং এর যে ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে অনেক বড় একটা আমাদের জন্য ব্লেসিং, হ্যাঁ। এগুলো খুব সুন্দর একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে উঠছে, বাট স্টিল হচ্ছে আমরা এটাকে প্রপার ইউটিলাইজেশনের ভিতর দিয়ে যাইতে পারতেছি না, তাই না? মানে আমাদের ভ্যালু এডিশন খুবই কম। আমরা হয়তো 10 to 20 আপনার 20% এর বেশি হচ্ছে আমাদের ভ্যালু এডিশন নাই। আমাদের কি হচ্ছে, আমাদের ওই যে আমাদের লো কস্ট লেবার, এই একই জিনিস আমরা বেঁচে খাইতেছি। আমরা যে লেবারদের হচ্ছে জীবনমান উন্নয়ন করবো, আমরা যে মিনিমাম ওয়েজ উন্নয়ন করবো, এটা পসিবল হচ্ছে না, তাই না? এটা মনে করেন যে আমাদের একটা ইস্যু। এরপরে ধরেন যে হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আমাদের কাজ দেয়, এটা একটা ইস্যু। এরপর হচ্ছে এনজিও এবং প্রাইভেট সেক্টর, এদের যে ইয়া, এবং হচ্ছে আমাদের যে গভর্নেন্স যে জিনিসটা বা টেকনোলজিক্যাল, না আমরা এখন পর্যন্ত হচ্ছে বাইরে থেকে হচ্ছে টেকনোলজি ইম্পোর্ট করে আনতে হয়। আমাদের দেশে এত বছর ধরে আরএনজি সেক্টর চলতেছে, আমাদের নিজস্ব কোনো হচ্ছে টেকনোলজি আমরা বিল্ড আপ করতে পারি না। আমাদের দেশে 53টা ইউনিভার্সিটি, হ্যাঁ, কোনো কোনো দেশে এতগুলো হয়তো হাই স্কুলও নাই। আমরা 53টা পাবলিক ইউনিভার্সিটি, 100 কত হাজার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা আলটিমেটলি এখন পর্যন্ত ইউনিভার্সিটির মাধ্যমে কোনো প্রকার নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারি না, এবং এখানে কোনো আমাদের লক্ষ্যও নাই আমাদের নতুন টেকনোলজি বিল্ড আপ করবো, বা আমাদের ইভেন হচ্ছে সফটওয়্যারটা পর্যন্ত আমার বাইরে দেখিনি, যেখানে হচ্ছে আমাদের বাইরের দেশ হচ্ছে আমাদের থেকে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করে সফটওয়্যার এবং অন্যান্য জিনিস নিয়ে যাচ্ছে, সেখানে আমরা বাইরের থেকে হচ্ছে সফটওয়্যার এবং হচ্ছে ব্লু প্রিন্ট কিনে টিনে হচ্ছে আমরা চালাচ্ছি। এটা হচ্ছে একটা বড় ইস্যু। এরপরে মনে করেন যে আমাদের এই জিডিপি হচ্ছে হেলথ কেয়ারে মাত্র হইতেছে 1% আমাদের ইয়া করা, বাকিগুলো হচ্ছে পেশেন্ট। আমাদের স্বাস্থ্য খাত উন্নয়ন না হওয়ার কারণে হচ্ছে আমাদের একটা বড় সমস্যা থেকে যাচ্ছে। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের এই সুইটেবল ইকোনমি ফিউচারের জন্য হচ্ছে আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন মনে করে যে পলিটিক্যাল উইল অথবা হচ্ছে ন্যাশনাল ইউনিটি, ইনক্লুসিভনেস, এই জিনিসগুলো একটু ঘাটতি রয়ে গেছে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আমাদের করা উচিত কি, আমাদের ইনক্লুসিভনেস করা উচিত, আমাদের পলিটিক্যাল
সদিচ্ছা থাকা উচিত, আমাদের ন্যাশনাল ইউনিটি থাকা উচিত, স্ট্র্যাটেজি এবং হচ্ছে পলিসি, আমাদের ডেভেলপমেন্ট এবং ফরেন রিলেশন, ডোমেস্টিক এবং হচ্ছে ফরেন রিলেশনে, এটা হচ্ছে ডোমেস্টিক ডেভেলপমেন্ট এবং ফরেন রিলেশনশিপ উন্নয়ন করা উচিত। ঠিক আছে, আমাদের হচ্ছে মানে ইয়ার তো অভাব নাই, আমাদের তো পটেনশিয়ালের অভাব নাই। ঠিক আছে, একটা হচ্ছে হার্ভার্ড হার্ভার্ড না স্ট্যানফোর্ড আমি ভুলে গেছি, একটা গবেষণা ছিল, সেই গবেষণা পত্রটা পাবলিকটা একটু ইন্টারনাল, সেখানে হচ্ছে বলা হয়েছে যে পটেনশিয়ালের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 1 নম্বরে, মানে বিশ্বের যতগুলো দেশ আছে পটেনশিয়ালের দিক থেকে বাংলাদেশ 1 নম্বরে, তার জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য। হ্যাঁ, আপনি দেখবেন যে হইতেছে হচ্ছে এই হইতেছে ইন্ডিয়া এত দূরে, এরপরে হচ্ছে উপরে উঠছে, আবার মনে করেন যে থাইল্যান্ড মালয়েশিয়া এদিকে, বাংলাদেশটা হচ্ছে আপনার এই যে এদিকে। হ্যাঁ, তো মনে করেন যে এই জায়গাতে আপনার কত বেশি পরিমাণে আমাদের সমুদ্র অ্যাক্সেস, হিউজ পরিমাণে আমাদের সমুদ্র অ্যাক্সেস। এই জায়গায় কতগুলা ইন্ডিয়া আমাদের উপর, ইন্ডিয়ার হচ্ছে এখানে 7টা স্টেট আমাদের উপর ডেভেলপমেন্ট হতে মানে বা রিলায়েন্ট হতে পারে। এই সাইডে হচ্ছে চায়না আছে, মায়ানমারের মতো দেশ আছে, এখানে থাইল্যান্ড আছে, অনেক অনেক কিছু। মানে এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের একদম মাঝখানে, এখানে মনে করেন যে হিমালয়, মানে আমরা একদম ফার্দেস্ট কর্নারে আমরা বিলং করি। তো আমাদের এইখান থেকে কিন্তু খুব ইজিলি হইতেছে একটা বড় মার্কেট হচ্ছে আমাদের ক্যাপচার করার কথা, যেটা আমরা ইউটিলাইজ করতে পারি না, ব্লু কেন ইউটিলাইজ করতে পারি না। তাই না? তো আমাদের এত বেশি সম্ভাবনা, এটা আমরা ইউজ করতে পারি না। আমাদের 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ তো হিউজ ভাই। মানে এই এদের ভিতর যদি আমরা 2-3 কোটিও যদি আমরা স্কিল লেবার ফোর্স তৈরি করতে পারতাম, আমাদের কি অবস্থা হইতো। তাই না? এই যে ইস্যুগুলা, এগুলো মনে করেন যে আমাদের ব্রেইনস্টর্মিং করবেন, এগুলো হচ্ছে আমাদের মাথার ভিতরে থাকলে আমরা দেখবেন যে কোনো ফোকাসে আমরা খুব সুন্দরভাবে কন্টেন্ট বাড়িয়ে বাড়িয়ে আমরা লিখতে পারি। হ্যাঁ, এবং আমি এই জিনিসটা দেখালাম কেন, কারণ এটা হচ্ছে খুব সুন্দর একটা তারা হচ্ছে অ্যানালাইসিস দিয়েছে। মানে সুন্দর বলতে এর চেয়ে অনেক কঠিন ভাষায় অনেক ইনফরমেটিভ জিনিস আপনি পাবেন, বাট আপনি এক্সাম হলের কথা যদি চিন্তা করেন যে আপনি কতটুকু ডেলিভার করতে পারবেন, এটা হয়তো হচ্ছে আপনার খুব ভালো একটা আইডিয়া দেবে যে এক্সাম হলে আমার এতটুকু লেভেলের ভাষাগত দক্ষতা, এতটুকু লেভেলের ইনফরমেশন আমার পক্ষে দেওয়া পসিবল, এতটুকু লেভেলের যুক্তি দেওয়া আমার পক্ষে পসিবল। এর চেয়ে বেশি যদি আপনি লিখতে চান, আপনার ক্ষেত্রে এটা ব্যাকফায়ার করতে পারে, বা আপনি ভুলভাল ইংলিশ লিখতে পারেন, বা অনেক ঝামেলা হতে পারে আপনি যদি ইংলিশ স্কিল ওই লেভেলের না হয়, কলামিস্ট লেভেলের না হয়। তাই না? সেই জিনিসগুলো আমি দেখানোর জন্য এটা হচ্ছে আপনারা একটু দেখবেন। হ্যাঁ? এবং এইখানের যে মেইন জিনিস আপনার হচ্ছে এই লিঙ্কার্স গুলো সুন্দরভাবে ইউজ করা, এগুলা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, এরপরে আসেন আজকের মেইন যে আলোচনা, সেটা হইতেছে লিঙ্কিং ওয়ার্ডস। আমার ইচ্ছা ছিল এটা 1 নম্বর ক্লাস নেওয়া, এটা আমরা 2 নম্বর ক্লাস নিচ্ছি এই কারণে, কারণ আপনারা ভোকাবুলারিটা আগে চাইছিলাম। আচ্ছা, তো লিঙ্কিং ওয়ার্ডস জিনিসটা কি, আমাদের হচ্ছে কানেকশন এবং ট্রানজিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কানেকশন এবং ট্রানজিশনের জন্য লিঙ্কিং ওয়ার্ডটা আমাদের অত্যন্ত জরুরি, এবং এটা হচ্ছে আমাদের আইডিয়া গুলো, যে আমরা যে লেখার ভিতরে যে আইডিয়া গুলো হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতেছি, সেই আইডিয়া গুলোর ভিতরে স্মুথলি এবং লজিক্যালি হইতেছে হচ্ছে আমাদের কানেকশন দেয়। আপনাদের যদি নেটে সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করেন, আমাকে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, বা আমাকে স্ক্রিন পাচ্ছি না। স্ক্রিন পাচ্ছেন না মানে কি? আপনি এই যে দেন, আপনি কই গেছেন, এই যে আপনি উল্টা পাল্টা চাইবা, আপনি হচ্ছে অন্যদিকে চলে গেছেন, আপনি হচ্ছে প্রথম পেজে আসেন, স্ক্রিন পাবেন না, সবাই পাচ্ছে, আপনি পাবেন না কেন? আপনি প্রথম পেজে আসেন, একদম প্রথম পেজে আসেন। আমাকে পিন করা আমি যতটুকু জানি। আর কারো কোনো সমস্যা হচ্ছে? কারো কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এরকম সমস্যা হচ্ছে? না ভাই, একই সমস্যা একটু আগে আমারও হয়েছে, আমি অন্য পেজে চলে গেছিলাম। অন্য পেজে চলে গেছেন? হ্যাঁ, অন্য কোনো সমস্যা না, এটা আমাকে পিন করা আছে, একদম প্রথম পেজে চলে যান, এই যে। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন যে হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ডস কেন জরুরি। আমার হচ্ছে স্মুথ ট্রানজিশন দেওয়া, একবার বলছি, ক্লারিটি দেওয়া। আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি, আমি এখানে হচ্ছে এমফাসাইজ করতে চাচ্ছি, আমি কি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, নাকি আমি একটা তথ্য দিতে চাচ্ছি, নাকি হচ্ছে আমরা একটা বিপরীত যুক্তি দিতে চাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করার জন্য। নাহলে হয় কি, আপনি র্যান্ডম 5টা সেন্টেন্স পরে টিচার আউলা যাবে, আসলে কি বলতে যাচ্ছে, হ্যাঁ, কেনা কে চাতে হোক। এরপরে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু ধাঁচাটা মনে করেন যে ঠিকঠাক করে দেওয়ার জন্য খুবই জরুরি, স্ট্রাকচারটা মেনটেন করার জন্য খুবই জরুরি এই লিঙ্কার্স গুলো। এরপরে আমাদের এমফাসাইজ, আমার নির্দিষ্ট একটা জায়গায় আপনি খুব ভালো একটা কথা লিখছেন বা খুব ভালো একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন, আপনি টিচারকে চান এই জায়গায় টিচার একটু মনোযোগ দেখ, বা এই জায়গায় হচ্ছে একটু চোখ পড়বে। মানে টিচার তো হচ্ছে আপনার প্রতি লাইন ধরে ধরে পড়বে না, তাই না? তো টিচারের মনোযোগ আকর্ষণ করার জন্য কোনো একটা জায়গায় আপনার হাইলাইট করা দরকার। ঠিক আছে, এরপরে মনে করেন যে আমাদের হচ্ছে মনোটোনাস বা রিপিটিটিভ যদি না হয় লেখাটা, সেটা একটা ভ্যারাইটি আনতে পারে আমাদের স্ট্রাকচার। এবং ফাইনালি হচ্ছে আমাদের পার্সুয়েসিভ রাইটিং, যেটাকে আমরা বলি পার্সুয়েসিভ রাইটিং, মানে আপনাকে হচ্ছে যে রিডার, সে হচ্ছে আপনার লেখার সাথে কানেক্টেড থাকবে। এইটার জন্য আপনাকে হচ্ছে লিঙ্কার্স এর কোনো বিপরীত নেই, এবং লিঙ্কার্স জিনিসটা খুবই ইজি, এটা আমরা সবাই চিনি, সবাই ইউজ করতে পারি। জাস্ট হচ্ছে এক্সাম হলে যদি খুব সুন্দরভাবে করে দিয়ে আসতে পারি,
আমার মনে করেন যে লিমিটেড আমার রিসোর্স, ইংলিশে আমি অত ভালো ল্যাঙ্গুয়েজের রিসোর্স নাই, বাট আমি খুব ভালো একটা রাইটিং লিখে দিয়ে আসতে পারবো। এবং আমি বিলিভ করি যে আপনার লেখাপড়া কেউ যদি আপনার 15-16 দিত, জাস্ট লিঙ্কার্স এর কারণে আপনি আরো 3-4 মার্ক বেশি পাইতে পারেন। ঠিক আছে, আচ্ছা। সো এগুলোর অ্যাপ্লিকেশন কি, অ্যাডিশন করতে পারে, কন্ট্রাস্ট বিপরীত যুক্তি দিতে পারে, আপনার কজ এবং এফেক্ট। ঠিক আছে, লাইক যে অ্যাজ এ রেজাল্ট আপনি একটা তথ্য দিলেন, সেই তথ্য দেওয়ার পরে বললেন যে এইটার কারণে এরকম হয়। তো এই কজ এবং ইফেক্ট গুলা কি সেইটা আপনার স্পষ্ট করার জন্য লিখতে পারেন। আপনি সিকোয়েন্স দেওয়ার জন্য লিখতে পারেন, লাইক ফার্স্ট আমরা এটা করা উচিত যে আমাদের হচ্ছে লাস্টের আগের পারে আপনি কি দিবেন, রিকমেন্ডেশন দিবেন। হ্যাঁ, মানে ফোকাসের যদি ইয়াটা দেখেন, তাহলে প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশন দিই, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে ফোকাস লিখতেছি সেটার পরিচয় দিই, যে আচ্ছা আমরা এখানে কি বলতে চাচ্ছি, বা এই যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি এটা আর এটার ভিতরে আন্তঃ সম্পর্কটা কি। এরপরে থার্ড প্যারায় গিয়ে হয়তো আমি ডিটেলে লিখলাম যেটা নিয়ে হচ্ছে লিখতে বলছে, ফোর্থ প্যারা লিখলাম। হ্যাঁ, লেখার পরে হচ্ছে আমি মানে আমার কি কেন কিভাবে মেথড, জিনিসটা কি, জিনিসটা কেন রিলেভেন্ট বা কেন এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আর ফাইনালি হচ্ছে আমার লাস্টে আগের প্যারাতে কি যাবে, রিকমেন্ডেশন যাবে, যে কিভাবে যদি চ্যালেঞ্জেস হয় কিভাবে হচ্ছে এটা থেকে আমরা উত্তরণ পেতে পারি, অথবা যদি আমার কোনো একটা পটেনশিয়াল বা পজিটিভ দিক নিয়ে আমি লিখি কিভাবে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, তাই না। এই জিনিসটা হচ্ছে আমার রিকমেন্ডেশনে কি লাস্টের আগের প্যারায় যায়। তো সেইখানে আমরা যদি লাস্টের আগের প্যারায় যদি আমি জিনিসগুলো লিখতে চাই, সেখানে কিন্তু আমার সিকোয়েন্স জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রথমত আমাদের এই করা উচিত, নেক্সট আমাদের এই করা উচিত, দেন আমাদের এই করা উচিত, ফাইনালি আমাদের এই করা উচিত, চারটা রিকমেন্ডেশন দিলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করার জন্য খুবই জরুরি। আচ্ছা, এরপরে এমফাসিসের জন্য জরুরি লাইক হতেছে মানে বাংলাদেশ এরকম এরকম করতেছে, ইনডিড আমরা এই জিনিসটাতে ভালো, বাট আমাদের আরো বেটার করার সুযোগ আছে। ঠিক আছে, মানে ইনডিড বা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টালি। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের কি টিচারের অ্যাটেনশন বা হচ্ছে আপনি কোন একটা নির্দিষ্ট বাক্যের উপর জোর দিতে চাচ্ছেন সেটা চলে আসে। কম্প্যারিজন জিনিসটা কি, যে আমার এরকম হয় সিমিলারলি আমরা দেখতেছি এরকমও হচ্ছে, বা হচ্ছে পাশের দেশ যদি আমরা দেখি আমরা এই কাজ করি সিমিলারলি ভিয়েতনামও হচ্ছে এসব এসব কাজ করতেছে, তাহলে যে সিমিলারলি এটা খুব সুন্দর একটা কম্প্যারিজন দেয়। এরপর হচ্ছে আপনার এক্সাম্পল, এক্সাম্পল তো অলরেডি হচ্ছে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, ফর এক্সাম্পল বা হচ্ছে ফর ইনস্ট্যান্স। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সাম্পল গুলা আমাদের জুড়ে। এবং ফাইনালি যদি আমি কনক্লুশন টানতে চাই, ইন কনক্লুশন বা আরো কিছু ওয়ার্ড আছে। ঠিক আছে, তো আসেন এগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করি এবং আপনারা দেখেন কোনটা কিভাবে ইউজ করা যায়। আমি একই প্যারার ভিতরে একাধিক ইনফো দিতে চাচ্ছি, আমি কি করব, অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি, তাহলে আমরা কি করব, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এডিশনালি, বিসাইডস, অ্যাজ ওয়েল অ্যাজ, নট টু মেনশন, হোয়াটস মোর, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা বাক্যের শুরুতে দিব। ঠিক আছে, এটা হচ্ছে পুরো বাক্যটাকে হচ্ছে মডিফাই করবে। ঠিক আছে, যেমন শি ইজ আ ট্যালেন্টেড সিঙ্গার, মোর ওভার শি ইজ অ্যান এক্সেলেন্ট ডান্সার। ঠিক আছে, এখানে আপনি খেয়াল করেন এই জিনিসটা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রেও জরুরি, প্যাসেজের ক্ষেত্রে জরুরি। যেমন আপনি একদম সরাসরি এরকম একটা হচ্ছে প্যাসেজ দিল যে একজনের বর্ণনা দিছে, তো আপনাকে জিজ্ঞেস করলো যে যারা নিয়ে আলোচনা করছে কিসে কিসে ভালো, আপনার সেখানে সরাসরি উত্তর দিতে পারেন শি ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার অ্যান্ড আ ডান্সার। ঠিক আছে, আপনি এই জিনিসটা যে দিলেন আপনার এক লাইনে উত্তর শেষ। আপনার কি করতে হয়, আপনার হচ্ছে প্যাসেজে অন্তত 3টা সেন্টেন্স লিখতে হয়, 5 নাম্বার তো আপনার ওখানে মার্ক, অন্তত 3টা, বেশি হলে 5টা পর্যন্ত সেন্টেন্স আপনি লিখতে পারেন। আপনার করা উচিত কি, আপনার লেখা উচিত এইটা, আপনি হুদাই সিঙ্গার এন্ড ড্যান্সারের জায়গায় আপনি কি করেন, ট্যালেন্টেড সিঙ্গার, মোর ওভার শি ইজ অ্যান এক্সিলেন্ট ড্যান্সার। এই যে হচ্ছে আপনার কি এই লিঙ্কার্স দিয়ে আপনি কি করলেন, আপনার হাতে কন্টেন্ট কম বা আপনার মাথায় বেশি জিনিস আসতেছে না, তার আপনি কি করবেন, এই লিঙ্কার্স ইউজ করে একটা বাক্য করে 2টা 3টা বাক্যে হচ্ছে আপনি ভাগ করে দিতে পারেন। ঠিক আছে, এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া তো হচ্ছে আপনার মানে যেমন মনে করেন যে প্রজেক্ট কমপ্লিটেড ওয়ান টাইম, এবং একই সাথে একটা বাজেটেও ছিল, তাই না। এবং হচ্ছে ফার্দার মোর ওয়ার্ডটা ইউজ করে আমরা কি করব, এটা হচ্ছে আমরা ইলাবোরেট করলাম, প্লাস আমরা একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম। ঠিক আছে, তো ম্যাক্সিমাম গুলা সেম, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এডিশনালি, একই জিনিস, এগুলো একইভাবে ইউজ করে বাক্যের শুরুতে। এবং হচ্ছে হলো আপনার কমা, অবভিয়াসলি এখানে একটা কমা দিবেন, অনেকে দেখি যে এখানে কমা টমা দেন না, কমা দিয়ে এরপরে হচ্ছে হলো আপনি লিখবেন। ঠিক আছে, বিসাইডস, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, প্লাস, দিস কার ইজ অ্যাফোর্ডেবল, প্লাস ইট হ্যাজ এক্সেলেন্ট ফুয়েল এফিসিয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো দিয়ে আমরা কি করলাম, আমরা ইনফরমেশন অ্যাড করলাম, এবং এইটা হচ্ছে আপনাদের জন্য 3 স্টার, খুবই 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 জরুরি। হ্যাঁ, মানে ইনফরমেশন অ্যাড আপনার মাস্ট, এগুলো ইউজ করা লাগবেই। আপনি ফোকাস লেখেন, আর্গুমেন্ট লেখেন, মানে প্যাসেজ লেখেন, মাস্ট লাগবে। এরপরে আসেন যে হচ্ছে আপনি ইয়া করতে চান, আপনি হচ্ছে সিকোয়েন্স, আপনি হচ্ছে কোনো একটা ঘটনাক্রমে যেতে চান, বা সার্টেন হচ্ছে আপনি রিকমেন্ডেশন দিতে চান। হ্যাঁ, আপনি চাইলে 1 2 3 4 হিসেবে দিতে পারেন, নুব লেভেলের লেখা। আপনি চাইলে ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দর। ফার্স্টলি সেকেন্ডলি এগুলা করে আপনি থার্ডলি
এবং হচ্ছে সবসময় কি করুন, ফাইনালি হবে, ঠিক আছে? লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে আপনার ফাইনালি হবে। ফাইনালি সবসময় কি ফাইনালি অথবা লাস্টলি দিয়ে হচ্ছে আমি শেষ করব। 1 2 3 4 5 নাম্বারে হইতেছে ফিফথলি, এই টাইপের ওয়ার্ড আমি ইউজ করবো না। ম্যাক্সিমাম আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি পর্যন্ত যাইতে পারি। ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি এগুলো কোনো ওয়ার্ড না। হ্যাঁ, এগুলো কখনো আপনি দেখবেন যে কোন জায়গায় ইউজ করা না। আপনাদের কি করা উচিত, সেই জায়গায় দেন, নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড গুলা ইউজ করা জরুরি, ঠিক আছে? এবং হচ্ছে আপনার মাঝখানে যদি আপনার একটু হারায় যান তখন হচ্ছে সাবসিকুয়েন্টলি, ঠিক আছে? সাবসিকুয়েন্টলি মানে পাশাপাশি হচ্ছে আমাদের এটা তো এটা হচ্ছে ফার্দার মোর লেভেলেরই আর কি, ফার্দার মোর বা ইয়াতে পেরে হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে কনসিকুয়েন্টলি, এরপরে হচ্ছে আমাদের হইতে পারে। আর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস মানে হইতেছে আমাদের এই জিনিসটা যদি আগেই হইতো তাহলে এই পজিশনে আমি আসতাম না। তো ওই জায়গায় হইতেছে হচ্ছে আমি ফার্স্ট প্লেস ওয়ার্ডটা ইউজ করতে পারি। যে আমরা যদি হইতেছে শুরু থেকেই এডুকেশনে ইন দ্য ফার্স্ট প্লেস, ইফ উই হ্যাভ এমফাসাইজ অন হিউম্যান ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে আমাদের এখন এইসব সমস্যা ফেস করতে হইতো না। তাহলে ইন দ্য ফার্স্ট প্লেসটা আপনার ইউজ করা হয় কোন ক্ষেত্রে, যে আগে যদি আমরা এরকম করতাম বা আগে যদি এই জিনিসটা করা থাকতো, তো আগে কোন একটা জিনিস করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা এই ইন দ্য ফার্স্ট প্লেস ওয়ার্ডটা ইউজ করব। এবং এটা খুবই স্মার্ট ইংলিশ, হ্যাঁ, এটা খুবই হচ্ছে আপনাকে টিচারকে একটা ভালো ইমপ্রেশন আপনাদেরকে ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এক্সাম্পল দেওয়া। এক্সাম্পল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের লেখা একটা লিখে গেছেন যে এরকম হয়, এরকম হয় প্রমাণ কি, একটা প্রমাণ দেন, একটা এক্সাম্পল দেন, তাই না? লাইক ফর এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দেন, ফর ইনস্টেন্স দিয়ে হইতেছে এক্সাম্পল দেন। সাচ এস, এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, সাচ এস, ঠিক আছে? ইউ শুড ইট মোর ভেজিটেবল, সাচ এস। এখন দেখেন সাচ এস ওয়ার্ডটা আপনার যেমন ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স হইতেছে নর্মালি আমরা যেভাবে লিঙ্কার্স ইউজ করি সেভাবে ইউজ করা হয়। সাচ এসটা একটু অন্যরকম। সাচ এস হইতেছে কমা, কমার পরে মানে আমি এইটা করি, এইটার পরে মানে হচ্ছে আমি একই সেন্টেন্সের ভিতরে যুক্তি এবং উদাহরণ দুইটা দিতে চাচ্ছি, তখন আমি ইউজ করবো কি সাচেস। সাচেস আমার এই বাক্যের শুরুতে দেওয়া উচিত না। হ্যাঁ, সাচেস দিয়ে আমি বাক্য শুরু করবো না। ইউ শুড ইট মোর ভেজিটেবল সাচেস, অথবা লাইক ব্রোকলি, স্প্যানিশ, ক্যারটস। মানে হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে ইনফরমেশন বা লজিক এবং ওই সেন্টেন্সেই যখন আমরা উদাহরণ দিব তখন হচ্ছে আমরা সাচেস ওয়ার্ডটা ইউজ করবো, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে আমাদের ইনক্লুডিং, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে আপনার নেমলি, এগুলো হচ্ছে সিমিলার ওয়েতে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? নেমলি মানে হচ্ছে যদি আমি নাম বলি, তা আমাদের হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের এরকম হয় নেমলি, এইসব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে ফর ইনস্ট্যান্টের মতো হচ্ছে সুন্দর আরেকটা জিনিস হচ্ছে যে টু ইলাস্ট্রেট। আমি যদি একটু খুলে বলি, হ্যাঁ, বা আমি যদি একটু বিস্তারিত বলি, টু ইলাস্ট্রেট, ঠিক আছে? অথবা হচ্ছে অ্যাজ এন ইলাস্ট্রেশন, সেম জিনিস। আপনি সবগুলা শিখবেন না, আপনি যে প্রত্যেকটা থেকে 3টা বা 4টা করে হচ্ছে আপনি বারবার করে লিখে লিখে এগুলোর উপরে দক্ষতা আনবেন, ঠিক আছে? এরপরে আসেন আমার কজ এবং ইফেক্ট। আমি হচ্ছে কোন জিনিসটা কেন হচ্ছে এবং এর ফলে আমার রেজাল্টটা কি, সেক্ষেত্রে হচ্ছে আমি কি টাইপের লিঙ্কার্স ইউজ করতে পারি। যেমন আমাদের দেয়ারফর একটা খুব সুন্দর লিঙ্কার্স, শি মিস দ্য বাস, দেয়ারফর শি হ্যাজ লেট ফর দ্য মিটিং। সো দেয়ারফর হইতেছে এই কমার পরেও লেখা যায়, আবার মানে কমা আছে সেমিকলনের পরে লেখা যায়, অথবা ফুল স্টপের পরেও দেয়ারফর শি ওয়াজ লেট। হ্যাঁ, এইভাবে হচ্ছে লেখা যায়। এরপর আমার কনসিকুয়েন্টলি হচ্ছে সেম অ্যাজ আ রেজাল্টের মতোই। এরপরে অ্যাজ আ রেজাল্ট ওই সেম, ঠিক আছে? সবগুলো হইতেছে মোটামুটি সেম। আচ্ছা, হেন্স মানে হইতেছে ফলশ্রুতিতে, ঠিক আছে? সো এটা আলটিমেটলি অ্যাজ আ রেজাল্ট এবং হেন্স এর ভিতর বেসিক্যালি কোনো পার্থক্য নাই। এরপর হচ্ছে আমাদের দাস। এই দাস ওয়ার্ডটা হচ্ছে আপনাদের ইউজ করা শিখতে হবে। দাস খুব সুন্দর একটা যে আপনার এই সে এইটা করলো বা এই জিনিসটা হইলো, যে আমাদের স্কিল লেবার ফোর্স নেই। দাস আমাদের হইতেছে এই 90 লাখ এক্সপেট্রিয়েট থাকার পরেও আমরা হইতেছে মানে বিশ্বে আমরা হয়তো কত সেকেন্ড না থার্ড, না ফার্স্ট হচ্ছে আপনার ইন্ডিয়া, সেকেন্ড হচ্ছে মেক্সিকো, থার্ড হচ্ছে খুব সম্ভবত বাংলাদেশ, হ্যাঁ মেবি। সো আমরা ইয়াতে থার্ড, মাইগ্রেশন ওয়ার্ক ফোর্সে থার্ড হওয়া সত্ত্বেও বিশ্বে আমরা আর্নিং এ সপ্তম অথবা অষ্টম। আমাদের থেকে অনেক পরে আছে কি ফিলিপাইন্স, কিন্তু ফিলিপাইন্স আমাদের কত 10 ভাগের 1 ভাগ মনে হয় সাপ্লাই করে, লেবার শক্তি সাপ্লাই করে, অথচ আমাদের প্রায় দ্বিগুণের মতো তারা আর্ন করে। হ্যাঁ, আমরা হচ্ছে একটা উদাহরণ দিতে পারি। ওই জায়গায় আমরা দাস ওয়ার্ডটা ইউজ করবো, যে দাস আমাদের একটা কিছু হয়েছে, কনসিকুয়েন্সটা কি, দাস আমরা এরকম সমস্যা হচ্ছে, ঠিক আছে? বিকজ লিখতে পারি, ডিউ টু লিখতে পারি। ডিউ টু খুবই সুন্দর একটা ওয়ার্ড। ডিউ টু আবার দেখবেন যে সেন্টেন্সের শুরুতে দেওয়া যায় না, ডিউ টুটা ইউজ করতে হয় সেন্টেন্সের মাঝখানে।
দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, আপনার যদি কখনো এরকম হয় যে একটা সেন্টেন্সের ভিতরেই হচ্ছে আপনার ইনকালকেট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিউ টু ওয়ার্ডটা ইউজ করবেন। ঠিক আছে, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। ঠিক আছে, এই সেন্টেন্সের ভিতরেই যদি আপনি রেজাল্ট দিতে চান, সেক্ষেত্রে আমরা ডিউ টু ওয়ার্ডটা ইউজ করবো। কজ অ্যান্ড ইফেক্টের আর একটা সুন্দর জিনিস হচ্ছে ওয়িং টু। এই টাইপের জিনিসগুলো আপনারা একটু শিখবেন, যেগুলো হচ্ছে সচরাচর দেখবেন যে সবাই ইউজ করে না। ওয়িং টু, সো ওয়িং টু সেম, আপনার ডিউ টু, ওয়িং টু সেম। ঠিক আছে, আচ্ছা এখন ডিউটি ওয়ার্ডটা দিয়ে কি সেন্টেন্স শুরু করা যায় না? ডিউটি ওয়ার্ডটা দিয়েও সেন্টেন্স শুরু করা যায়। ডিউটি ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স শুরু করলে হবে কি, ডিউটি যদি মাঝখানে ইউজ করেন তাহলে মাঝখানে কোনো কমা সেমিকোলন কিছু দেওয়ার দরকার নেই। আর যদি ডিউ টু শুরুতে দেন, এই জিনিসটা কি লেখা যায় যে ডিউ টু দ্য ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। আমি বুঝতে পারছি বিষয়টা, ডিউ টু শুরুতেও দেওয়া যায়, কিন্তু ডিউ টু কমা মানে ডিউ টু যদি দেই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট হবে, আমাদের হচ্ছে কমা আসবে। আর নাইলে হইতেছে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে কাইন্ড অফ সিম্পল সেন্টেন্সের মতো যে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। ঠিক আছে, এই টাইপের হচ্ছে কাইন্ড অফ সিম্পলি হচ্ছে আমরা জিনিসটা স্টেট করতে পারি। ঠিক আছে, ওয়িং টু হচ্ছে সেম, আপনার হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ওয়িং টু দ্য ব্যাড ওয়েদার, এভাবেও কিন্তু হচ্ছে আপনার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিন্স। সিন্স হইতেছে হচ্ছে আমাদের কি কজ, এগুলো কি ইফেক্ট, ডিউ টু এগুলো হচ্ছে কজ। হ্যাঁ, আর ইফেক্ট গুলো কি, ইফেক্ট হচ্ছে দাজ, হেন্স, এজ আ রেজাল্ট, এগুলো হচ্ছে ইফেক্ট। কজের ক্ষেত্রে কি ইউজ করতে পারেন, সিন্স, ডিউ টু, ওয়িং টু। সিন্স দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজ হি ডিসাইডেড টু স্টাডি এট হোম। হ্যাঁ, বা হি হ্যাজ টু স্টাডি এট হোম। তাহলে যে আমার সিন্স ওয়ার্ডটা দিয়ে কি আমরা এখানে সুন্দরভাবে কজটা হচ্ছে বলতেছি। আর সো হইতেছে অ্যাজ আ রেজাল্টের মতো, যে সো তারা এটা করতে বাধ্য হইলো, বা অ্যাকর্ডিংলি, এই টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে দ্যাটস ওয়াই, এগুলো হচ্ছে রেজাল্ট আপনাদের ইয়া করতেছে। আচ্ছা, কন্ট্রাস্টটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের, মেইনলি আমাদের আর্গুমেন্টের ক্ষেত্রে কন্ট্রাস্টটা বেশি ইম্পর্টেন্ট। আর আর্গুমেন্ট ছাড়াও আমাদের ফোকাস রেটিং এর ক্ষেত্রেও কন্ট্রাস্টটা আমাদের জন্য ভালো একটা ইয়া হইতে পারে, যে আমরা হচ্ছে এরকম এরকম আমাদের করা উচিত ছিল, হাওয়েভার করা হয় নাই, বা এরকম সমস্যা হচ্ছে আমরা ফেস করতেছি, হাওয়েভার এখনো প্রপার স্টেপস নেওয়া হয় নাই। ঠিক আছে, আচ্ছা এরপর অন দা আদার হ্যান্ড, মানে আমি একদিকে যুক্তি দিচ্ছি, আমি এখন যুক্তিটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি ফরে লিখতেছিলাম, আমি এগেনস্টে লিখবো, অথবা একটা যুক্তি দিয়ে লিখতেছিলাম, আমি পরবর্তী জিনিসে আমি চলে যাবো। সো অন দা আদার হ্যান্ড দিয়ে আমি কি করবো, একটা স্মুথ ট্রানজিশন করে নিলাম। অন দা আদার হ্যান্ড সাধারণত প্যারার শুরুতে দিলে ভালো হয়। এক প্যারা একটা জিনিস আলোচনা করলেন, অন দা আদার হ্যান্ড পরবর্তী প্যারায় অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করলেন। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট খুবই নাইস একটা ওয়ার্ড। ইন কন্ট্রাস্ট, হি ওয়াজ আউটগোয়িং, ইন কন্ট্রাস্ট হার ব্রাদার ইজ কোয়াইট শাই। ঠিক আছে, আমাদের ইন কন্ট্রাস্ট দিয়ে আমরা কি ট্রানজিশন করে দিলাম। আর টিচারও হচ্ছে আমরা দেখবেন যে এখানে ইয়ে করে যাবে। ইন কন্ট্রাস্টের জায়গায় আপনি ইয়েট ইউজ করতে পারেন। হ্যাঁ, ইয়েট আর ইন কন্ট্রাস্ট সেম জিনিস। ইয়েট দ্য প্রজেক্ট ওয়াজ চ্যালেঞ্জিং, ইয়েট উই কমপ্লিটেড ইট অন টাইম। আমাদের প্রজেক্ট চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা সময় মতো করে দিলাম, যদিও আমরা সময় মতো করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে নেভারদালেস। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ইংলিশ, এবং এটা ইউজ করার চেষ্টা করবেন, এবং দেখবেন যে প্যাসেজ ট্যাসেজ হুডার নেভারদালেস এর মানে আপনারা বুঝেন না। নেভারদালেস মানে হইতেছে আপনার ইট ওয়াজ রেইনিং হেভিলি, নেভারদালেস দে কন্টিনিউড দেয়ার জার্নি। অর্থাৎ বৃষ্টি হইতেছিল, তবুও তারা তাদের জার্নি কন্টিনিউ করলো। সো নেভারদালেস অ্যাকচুয়ালি কি মিন করে, নেভারদালেস অ্যাকচুয়ালি মিন করে যে তবুও, স্টিল তারা এটা করলো। তো এটাও কিন্তু একটা কন্ট্রাস্টের মতো জিনিস, অর্থাৎ আগে এবং পরে জিনিসটা মিলে না। রেইন হেভিলি হলে তো আমরা জার্নি কন্টিনিউ করবো না, কিন্তু আমরা তবুও আগায় গেলাম। সেই তবুও কিন্তু আমরা নেভারদালেস দিয়ে খুব সুন্দরভাবে আমরা রিপ্লেস করতে পারি। বাংলায় তবুও, ইংরেজিতে নেভারদালেস। তো নেভারদালেস আজকের পর থেকে মানে নেক্সট যদি আমরা অ্যাসাইনমেন্ট দিই বা এক্সাম নেই, আমি সবার খাতায় নেভারদালেস ওয়ার্ডটা দেখতে চাই। আচ্ছা, নেভারদালেস নানদালেস সেমই জিনিস, যদিও তবুও। হ্যাঁ, যদিও তবুও ওই সেম জিনিসই অ্যাকচুয়ালি মিন করে। ঠিক আছে, যে টাস্ক ওয়াজ ডিফিকাল্ট নানদালেস হি ম্যানেজড টু ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, বাংলাদেশের এই জিনিসটা হইতেছে চ্যালেঞ্জিং, নানদালেস আমরা বর্তমানে এখনো মনে করেন যে হচ্ছে আমরা ইয়া করে সার্ভাইভ করে আছি, বা এখনো হচ্ছে আমাদের হচ্ছে চেষ্টা চালাচ্ছি আমরা। ঠিক আছে, এইভাবে করে আমরা নেভারদালেস এবং নানদালেস, আমি মাস্ট এই দুইটার একটা হচ্ছে আপনাদের খাতায় দেখতে চাই। অলদো, দো, এই জিনিসগুলো হইতেছে বাক্যের শুরুতে সাধারণত থাকে। অলদো ইট ওয়াজ কোল্ড হি ওয়েন্ট আউট উইথ আ কোট। আপনি চাইলে বাক্যের মাঝখানেও অলদো দিতে পারেন। ওই একটু আগে দেখাইলাম না, যেটা হচ্ছে আমাদের ডিউ টু, ওই ডিউ টু যেরকম বাক্যের শুরুতে দেওয়া যায়, মাঝখানেও দেওয়া যায়, ওই অলদো, দো সেম ভাবে দেওয়া যায়। যদি বাক্যের শুরুতে দেন তাহলে হচ্ছে ক্লজের মাঝখানে,
একটা কমা দিতে হবে, যদি বাক্যের মাঝখানে দেন তাহলে হচ্ছে প্যারা নাই, বাট বাক্যের শুরুতে দেওয়াটা উচিত, কারণ আপনি টিচারের মনোযোগ আকর্ষণ করতে চান যে আপনি একটা নাইস একটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করছেন এখানে লিঙ্কার্স, তাই না? মানে আপনি তো অ্যাকচুয়ালি শো অফ করতেছেন আলটিমেটলি। এগুলো আমরা ক্যান করতেছি টিচারের কাছে শো অফ করে যে আমি কড়া ইংলিশ জানি। আচ্ছা, এরপরে হইতেছে হচ্ছে আমাদের অল্টারনেটিভলি, খুব সুন্দর একটা ওয়ার্ড। অল্টারনেটিভলি মানে হচ্ছে কি, ওই অন দা আদার হ্যান্ড, সেম কাহিনী, তাই না? ইউ কুড ওয়াক টু দ্য স্টেশন, অল্টারনেটিভলি ইউ ক্যান টেক আ বাস। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো দিয়ে আমরা কন্ট্যাক্ট করলাম। এই ডেসপাইট, ইনস্পাইট, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স লেখার ক্ষেত্রে খুবই জরুরি। ডেসপাইট, এখন দেখেন ডেসপাইট এর পরে অফ হয় না, অনেকে ডেসপাইট অফ লেখেন। ডেসপাইট দ্য ফ্যাক্ট, ডেসপাইট এর পরে সরাসরি হইতেছে হচ্ছে আপনি কথায় চলে যাবেন, আর ইনস্পাইট এর পরে অফ বসে, ইনস্পাইট অফ দ্য ডিফিকাল্টিস দে সাকসিড। ঠিক আছে? আচ্ছা, সো এই ইনস্পাইট ডেসপাইট এর পরে হচ্ছে আপনার পিএডি প্লাস নাউন হয়, পিএডি প্লাস নাউন। ওই যে আপনার প্রিপোজিশন ইনস্পাইট এর পরে, মানে প্রিপোজিশন হতে পারে অথবা হতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে, এরপর হচ্ছে ডিটারমাইনার হতে পারে, এখানে আর্টিকেল হতে পারে। ডিটারমাইনার দিলেন, নাইলে হচ্ছে আপনার এখানে কি নাউন বসে, হয় আপনার প্রিপোজিশন বসবে অথবা ডিটারমাইনার বসবে অথবা আর্টিকেল বসবে অথবা হচ্ছে লগা আপনার এটার পরে সরাসরি নাউন বসবে। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে আপনার ইনস্পাইট এবং ডেসপাইটটা ইন্ট্রোডিউস করা হয় সেন্টেন্সের ভিতরে। হ্যাঁ, ইনস্পাইট অফ, মানে কি বলবো এটাকে, এই জিনিসটা খুবই আপনাদের অ্যাপ্লাই করাটা জরুরি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে হোয়াইল। হোয়াইল জিনিসটা খুব সুন্দর। হোয়াইল ইজ গুড এট সায়েন্স, শি এক্সেলস ইন আর্টস। ঠিক আছে? সেম জিনিসটা কিন্তু আপনি ডেসপাইট ইনস্পাইট দিয়েও করতে পারেন। এই জন্যই বলতেছি, আমি যেখানে 15টা 20টা করে দিছি, আপনাদের 15টা 20টা করে হচ্ছে দেওয়ার দরকার নাই। আপনারা 5টা শিখেন ভালো মতো, 5টা অ্যাপ্লাই করা শিখেন। আপনি 30টা মুখস্থ করলেন, আলটিমেটলি কিছুই আপনি লিখতে পারলেন না এক্সাম হলে, হইলো না। আমি 5টা শিখবো, কারণ আলটিমেটলি জিনিসগুলো সেম, তাই না? ডেসপাইট, ইনস্পাইট, হোয়াইল, হোয়ারএস একই জিনিস। দুইটা শিখেন, যে কোনো দুইটা। আচ্ছা, এরপরে হচ্ছে লোকে আমাদের রেদার, ইনস্টিট, অল্টারনেটিভলি, ওই সেম ঘুরে ফিরে একই জিনিস। এরপরে আসেন কম্প্যারিজন করা, যে আমাদের এইটা হচ্ছে পাশাপাশি আমাদের এটা হচ্ছে, বা এইটার সাথে যদি আমরা এটা তুলনা করি, বা পাশের দেশের সাথে যদি আমরা তুলনা করি, বা আমাদের যদি দুইটা শিল্প, এই শিল্প এগ্রিকালচার এবং হইতেছে এই শিল্প যদি আমরা তুলনা করি, হ্যাঁ, আমাদের যে দুই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের হচ্ছে বাড়তেছে, টেকনোলজি ব্যবহার বাড়তেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হইতেছে আমরা কি কি কম্পারিজন আমরা ইউজ করতে পারি, যেমন মনে করেন যে সিমিলারলি, এটা খুবই কমন। সিমিলারলির জায়গায় আপনারা আজকের পর থেকে নতুন একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, লাইকওয়াইজ। ঠিক আছে? দ্য নিউ সিস্টেম ইজ ইউজার ফ্রেন্ডলি লাইকওয়াইজ, তাই না? খুবই সুন্দর একটা ইংলিশ, লাইকওয়াইজ। এরপর ধরেন যে হচ্ছে আপনার সিমিলার টু, ইকুয়ালি, এই টাইপের ওয়ার্ড গুলো, জাস্ট অ্যাজ ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ইন দ্য সেম ওয়ে। এগুলোর ভিতর যে কোনো দুইটা হচ্ছে আপনারা করবেন, যে কম্পারিজন করার ক্ষেত্রে আমরা লাইকওয়াইজ ইউজ করবো, বা হচ্ছে আমরা ইন দ্য সেম ওয়ে ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের এমফাসাইজ দেওয়া, মানে আমার কোন একটা, মানে আপনি কোন একটা নির্দিষ্ট সেন্টেন্সের উপরে টিচারের মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? ইনডিড, ইনফ্যাক্ট, সার্টেনলি, আনডাউটেডলি, বা হচ্ছে আপনার কোন একটা যুক্তিতে একটা যুক্তি মনে হইতেছে যে এই যুক্তিটা দিয়ে আমি খুব সুন্দর একটা মানে আমার নিজের পক্ষে খুব সুন্দর একটা পয়েন্ট টেনে আনতেছি। ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে আমি আনডাউটেডলি, যে আমি নিঃসন্দেহে, আমাদের এরকম হচ্ছে শি ইজ আনডাউটেডলি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। আপনি এই জিনিসটা এইভাবে লিখতে পারেন। ঠিক আছে? কিভাবে লিখবেন? আনডাউটেডলি, কমা, শি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সেম। ঠিক আছে? শি ইজ ইনডিড দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব, ইনডিড শি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন দ্য জব, ইনডিড এর পরে কমা, শি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন দ্য জব। ঠিক আছে? সিমিলারলি হচ্ছে এগুলো করা যায়, এগুলো সেম, সবগুলোই সেম অবভিয়াসলি। সবগুলোই ধরেন যে বাক্যের শুরুতেও দেওয়া যায়, আবার মাঝখানেও দেওয়া যায়। হি ইজ অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স। ঠিক আছে? কিন্তু এই অ্যাবসলিউটলি হি ইজ রাইট এভাবে কিন্তু লেখা যাবে না, তাই না? এই জন্য বলতেছে যে ভাই বলতেছে বারবার যে সেন্টেন্সের প্রয়োগ শিখতে বলতেছে, একই তো দেখতেছি সেন্টেন্স প্রয়োগ করে। সেন্টেন্সের সব জিনিস সেম ভাবে প্রয়োগ করা যায় না। অ্যাবসলিউটলি আপনি বাক্যের শুরুতে দিয়ে পরে এটা লিখতে পারবেন না, কিন্তু অবভিয়াসলি, আনডাউটেডলি, ইনডিড এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন যে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, খুবই সুন্দর ইংলিশ। অ্যাবভ অল, এই যে এই টাইপের হচ্ছে আমাদের ইডিয়মস ইউজ করা লাগবে, অ্যাবভ অল। ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে। এবং ফাইনালি যদি আমরা কনক্লুড করতে চাই, আমাদের লেখা কন্ট্রোল করতে চাইলে অনেক অনেক কিছু আছে। আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো হইতেছে হচ্ছে টু সামারাইজ, এটা দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে আমার টু সাম আপ দেওয়া যেতে পারে। এরপরে ধরেন যে হইতেছে হচ্ছে ইন ব্রিফ দেওয়া যেতে পারে, অল ইন অল দেওয়া যেতে পারে। এরপরে ধরেন যে টু রিক্যাপ দেওয়া যেতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব? আমরা কনক্লুড করব। ঠিক আছে? তাহলে এই যে আমরা লিঙ্কার্স গুলো শিখলাম, এগুলো আজকে আমরা বাসায় গিয়ে আমরা প্রথম কাজ কি হবে, প্রত্যেকটা
আমি তো দেখাইলাম যে হচ্ছে লিঙ্কার্স কোন কোন জায়গায় ইউজ করতে হয় বা কোন কোন জায়গায় আপনি আজকের মতো ইউজ করতে পারেন। ওই জায়গা ধরে লাইক কনক্লুশনের জায়গায় ধরে সবাই আমরা 4টা করে বা 3টা করে প্রত্যেকটা থেকে লিঙ্কার্স দিব, এবং একটু গুগল বা হচ্ছে অন্যান্য এআই এর হেল্প নিয়ে আমরা প্যাসেজ অথবা হচ্ছে আমাদের জেনারেট করতে বলবো যে আমাকে আলটিমেটলি দিয়ে 5টা সেন্টেন্স লিখে দাও। গুগলকে বললাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা একটু দেখবো কিভাবে ইউজ হয়। বা হচ্ছে আপনার আলটিমেটলি ইন আ সেন্টেন্স এটা লিখলে দেখবেন যে গুগলে অনেক অনেক আপনার রেফারেন্স এনে দিবে। বা আপনি ধরেন যে হচ্ছে vocabulary.com একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি টু সাম আপ এই ওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে ওইখানে একটা অপশন থাকে যে রিসেন্টলি টু সাম আপ এটা ইউএস এর কোন কোন পত্রিকায় ইউজ করা হয়েছে এই এই সিমিলার টাইপের ওয়ার্ডটা। ঠিক আছে, তাহলে একদম রিয়েল টাইম ওয়াশিংটন হেরাল্ড নাকি জানি, এরপর হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস, এগুলো দেখবেন যে এইসব পত্রিকার ভিতরে কিভাবে এই ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে পাশে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে করে আমরা কি করব, আমরা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা করবো কিনা সবাই? নাকি ভাইয়ের ক্লাস ভালো লাগছে, ঘুমায় যাই, রাত হয়েছে অনেক। স্যার এই যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। স্যার এই যে কিছু কিছু লিঙ্কার্স আছে যেগুলোর মধ্যে এই যে সেমিকলন, কমা আগে পরে এগুলার ব্যবহারগুলা কি খেয়াল করা দরকার? অবশ্যই দরকার, এটাই তো আপনারা পড়াইতেছে। আপনারা যদি আমি বলে দিই যে আপনারা এই 5টা লিঙ্কার্স পড়ান, আমি বলে দিতে পারতাম। আমি সেন্টেন্সটা দিছি কেন, কারণ সবগুলা সেম ভাবে ইউজ হয় না। জ্যোতিষীনের ব্যবহার আছে সেন্টেন্সে, কোনটা সামনে বসে, কোনটা মাঝখানে বসে, কোনটা যেমন মনে করেন যে টু টি ডাবল এটা সেন্টেন্সের লাস্টেও বসতে পারে, তাই না? এগুলো তো লিঙ্কার্স। তো এটা কোন জায়গায় কিভাবে বসতে হয় এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় এগুলো হচ্ছে আপনাদের শিখতে হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আসেন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করি। আপনাদেরকে আমি 8টা সেন্টেন্স দিয়েছি, 8টা শূন্যস্থান দিয়েছি, এবং নিচে 8টা অপশন দিয়েছি। প্রত্যেকটার জন্য আপনি শুধুমাত্র একটাই ওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা 2টা মিনিট দেখেন, 8টা সেন্টেন্স পড়েন, এবং আমি একটা একটা করে জিজ্ঞেস করবো যে কোনটার ক্ষেত্রে কি ইউজ করা যায়। একটু পড়েন আপনারা। ভাই স্ক্রিনটা চলে গেছে। আপনারা খাতা কলম নেন, খাতা কলমে। ভাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ভাই এবার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ক্লাসই মনে হয় শেষ। হ্যাঁ আছি, আমি আসছি ভাই। আপনারা আছেন কিনা? প্র্যাকটিস, সবাই খাতা কলম নেন। হ্যাঁ, এবার আমাকে বলেন, এই যে আমি একটা করে বলতেছি, হি এনজয়স প্লেইং ফুটবল, হি লাইকস ওয়াচিং বাস্কেটবল। ঠিক আছে, এই জায়গায় আমরা কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি নিচের? হাউএভার। মোরওভার। ভাই মোরওভার ইউজ করা যেতে পারে। মোর ওভার ইউজ করা যেতে পারে। সিমিলারলি ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এই দুইটা। হাউএভারটা কি বলছে? হাউএভারটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে। ঠিক আছে, শি ওয়ান্টেড টু বাই দ্য ড্রেস ড্যাশ ইট ওয়াজ টু এক্সপেন্সিভ। এটা আমরা কি ইউজ করতে পারে? However, নাইস, কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে। The weather was terrible dash the event was Therefore. cancelled.
Therefore, Therefore, sorry. First, we went to shopping. Dash, we had dinner at a nice restaurant. then He is an excellent student. Dash, he always gets the highest mark. indeed, therefore এখানে therefore দেওয়াটা বেটার হবে। therefore, therefore দেওয়াটা বেটার হবে। hence দিলেও হবে, hence যদি থাকে option। hence নাই এখানে অপশন নাই। আচ্ছা hence দিলে হবে, hence হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, যেহেতু সে ভালো স্টুডেন্ট, অ্যাজ আ রেজাল্ট সে হইতেছে ভালো মার্ক পায়। ঠিক আছে, তো রেজাল্ট বা কনসিকুয়েন্সের ক্ষেত্রে আমরা therefore, hence, অ্যাজ আ রেজাল্ট অনেকগুলো ইউজ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমাদের হার কুকিং স্কিল আর অ্যামেজিং। ড্যাশ, হার সিস্টার্স বেকিং ইজ টপ নচ। হাউএভার হবে না, কারণ কি আপনি এখানে কন্ট্রাস্ট দিচ্ছেন না। আপনি এখানে তার বোন ভালো বানায়, তার মতোই ভালো বানায়, তাহলে সিমিলার হবে, তাই না? আর ফাইনালি আই লাভ আউটডোর ঠিক আছে, ফর এক্সাম্পল। ঠিক আছে, অনেকগুলা ইউজ করা যেতে পারে, এটা উদাহরণ হিসেবে আমি দিচ্ছি। আচ্ছা, এরপরে ড্যাশ দ্য প্রজেক্ট ওয়াজ আ গ্রেট সাকসেস। in conclusion, ফাইনাল আমি করতেছে। এরপরে মনে করেন যে এখন হচ্ছে আনসিন। ফিনান্সিয়াল লিটারেসি ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস ফিনান্সিয়াল এরিয়াস। ড্যাশ ম্যানেজিং পার্সোনাল ফাইন্যান্স, মানি এন্ড ইনভেস্টিং। কি হবে এখানে? নেমলি এই যে সাচেস হইতে পারে, খুব সুন্দর একটা ইয়া বলছে, নেমলি। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স, ইন কি বলে এই টাইপের যে ওয়ার্ড গুলো, ফর ইনস্ট্যান্স, এরপর হচ্ছে আপনার আর কি আছে, ফর এক্সাম্পল, এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করা যেতে পারে। ড্যাশ ইট ইকুইপস ইন্ডিভিজুয়াল উইথ নলেজ টু মেক ইনফর্ম ফিনান্সিয়াল ডিসিশন। এখানে আমি কি ইউজ করি? এগুলো হচ্ছে প্যারা। হ্যাঁ, এস কেন হবে? ইনডিড ইনডিড হতে পারে, অ্যাজ আ রেজাল্ট হতে পারে, also হইতে পারে, হ্যাঁ অলসো হইতে পারে, এটা দেয়ারফর হইতে পারে, বা মোরওভার। এটা অ্যাকচুয়ালি উচিত হইতেছে হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাড হইতেছে, সেখানে হচ্ছে আমাদের অলসো অথবা মোরওভার দেওয়াটা হইতেছে বেটার হবে। কারণ কি? কারণ হচ্ছে এইটা ফিনান্সিয়াল লিটারেসি হইতেছে আমাদের, এগুলা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে সাহায্য করে, আবার হইতেছে হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এ হেল্প করে। তাহলে এইখানে কি অলসো, তারপরে হচ্ছে মোরওভার, এগুলা ইউজ করা যেতে পারে। এটা দেয়ারফর আমি দিতে পারবো না, কেন? কারণ এটা কিন্তু হচ্ছে আমার রেজাল্ট না। ঠিক আছে, আচ্ছা, এরপরে পিপল আর একটা গ্রেটার রিস্ক অফ মেকিং পুর ফাইন্যান্সিয়াল চয়েসেস দ্যাট কুড লিড টু সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল প্রবলেমস। এখানে আমি কি ইউজ করতে পারি? এজ এ রেজাল্ট, however, এজ এ রেজাল্ট না, therefore, দেয়ারফরও না, এটা রেজাল্ট না। আপনি খেয়াল করেন However. প্রথম দুইটার ক্ষেত্রে হচ্ছে আমি কি করছি, যে এই লিটারেসির কারণে আমাদের এই সুবিধা আছে, এরপরে আমরা on the contrary, অন দা কন্ট্রারি ইউজ করা যেতে পারে, অথবা এখানে হচ্ছে আপনার ইভেনচুয়ালি ওয়ার্ডটা ইউজ করতে হবে এমফাসাইজ করার জন্য, ইভেনচুয়ালি। ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করা যেতে পারে, কিন্তু দেয়ার ফর অ্যাজ আ রেজাল্ট এটা কিন্তু রেজাল্ট না। মানুষ এগুলোর কারণে ভালো কিছু হয়, আবার এগুলা কিন্তু কারণে মানুষ খারাপ কিছু করতে পারে। সো এটা অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি ইউজ করা যেতে পারে, অথবা আপনি এখানে যদি এমফাসাইজ করতে চান ইভেনচুয়ালি, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট। ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, 4 নাম্বারটায় আসেন। আন্ডারস্ট্যান্ডিং ফাইন্যান্সিয়াল কনসেপ্টস হেল্পস ইন্ডিভিজুয়াল টু প্ল্যান ফর ফিউচার। ড্যাশ বাজেটিং, সেভিং, ইনভেস্টমেন্ট। এখানে আমরা কি ইউজ করতে পারি? for instance, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, তাই না? টু ইলাস্ট্রেট, এটা ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আচ্ছা, ইট এম্পাওয়ার্স পিপল টু মেক স্মার্ট ডিসিশন অ্যাবাউট স্পেন্ডিং, ড্যাশ সেভিং ফর রিটায়ারমেন্ট। এখানে কি ইউজ করা যায়? therefore, এখানে কিন্তু দুইটা আমি দিছি। হ্যাঁ, প্রথমটা ভাই এখানে therefore therefore। হবে, not only not but only but also also. এই তো not great. only, Not প্রথমটা only, moreover দেওয়া যেতে পারে, প্রথমটা নট অনলি বাট অলসোটা এখানে সবচেয়ে পারফেক্ট হয়। নট অনলি মানে আমি দুইটা জিনিস এখানে আনছি, যে দুইটা জিনিসকে আমি ইয়া করতে চাই, কানেক্ট করতে চাই, তাহলে কি করব? নট অনলি এটা এরকম করে, বাট অলসো এটা এরকমও করে। ঠিক আছে, এন্ড দেয়ারফর ইট এম্পাওয়ার্স পিপল, এটা আসলে যায় না। ঠিক আছে, both আর and কি হইতে পারে?
বোথ আর এন্ড হতে পারে। নাইস, বোথ আর এন্ড হতে পারে না, বোথ আর এন্ড হইলে বোথ ইট বোথ এম্পাওয়ার্স, তো আর একটু পরে হইতে হবে তাহলে, ইট এম্পাওয়ার্স এর পরে। ইট এম্পাওয়ার্স পিপল, বোথ দেওয়াটা মনে হয় একটু প্যারা হয়ে যায়। হ্যাঁ, ইট এম্পাওয়ার্স পিপল টু মেক, বোধ থাকলে তো দুইটা নাও থাকতে হবে, এখানে তো দুইটা নাও বদলে নাই। ইয়া করতে হবে, নাউনের পরে তারপরে এন দিয়ে দেন আরেকটা লাইন শুরু হইতে হবে, তাহলে মেবি হবে না। দুইটা নাও লাগবে। বোথ এখানে ফিট হচ্ছে না। হ্যাঁ, নট অনলি বাট অলসোটাই নট অনলি বাট অলসো বেটার হবে। এরপরে আসেন যে ড্যাশ ফিনান্সিয়াল লিটারেসি ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু হ্যাভ আ বেটার কোয়ালিটি অফ লাইফ। সরি, ফিনান্সিয়ালি লিটারেট ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু হ্যাভ আ বেটার কোয়ালিটি অফ লাইফ। এখানে কি দেওয়া যেতে পারে? কনসিকুয়েন্টলি, সুন্দর সুন্দর, নাইস হচ্ছে। হ্যাঁ, কনসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, এই টাইপের ওয়ার্ড গুলো বেশি কারেক্ট। অ্যাজ আ রেজাল্ট দেয়ারফর দিতে পারেন, নুব টাইপের ইংলিশ, বাট কনসিকুয়েন্টলি, এরপরে হচ্ছে এই টাইপের ওয়ার্ড, সাবসিকুয়েন্টলি, এগুলো কিন্তু খুব স্মার্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বরটা আসেন, দিস নলেজ অলসো রিডিউসেস স্ট্রেস রিলেটেড টু মানি ইস্যু এন্ড প্রোভাইডস আ সেন্স অফ সিকিউরিটি। মোরওভার, এটা মোরওভার দেওয়া যেতে পারে। মোরওভার দেওয়া যেতে পারে। এরপরে ইন অ্যাডিশন ইউজ করা যেতে পারে, দেয়া যায় না? পিসেস দেওয়া যায়। হ্যাঁ, আর 8 নম্বর আমি কি দিব বলেন? ইনডিড, ইনডিড হইতে পারে। সো দেওয়া যেতে পারে, সো। এখানে সবচেয়ে পারফেক্ট To কোনটা? sum up. ইন শর্ট, টু সাম আপ, টু কনক্লুড, গ্রেট। টু কনক্লুড, গ্রেট। এই দুইটা খুব ভালো ছিল। টু সাম আপ, টু কনক্লুড, এই দুইটা হচ্ছে লাগা, বা ইন কনক্লুশন, এই তিনটা ওয়ার্ড কিন্তু এখানে পারফেক্টলি হচ্ছে বসে। আর টু সাম আপ ফিনান্সিয়ালি, মানে এত যে হচ্ছে আমি গান গাইলাম, আলটিমেটলি কেন এত কিছু গান গেলাম, যে আমি টু সাম আপ যদি করি তাহলে এটা একটা ক্রুশাল স্কিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ভালো একটা প্র্যাকটিস হলো না লিঙ্কার্স ইউজ করার? জি ভাই। আচ্ছা, তাইলে আমি ভরপুর লিঙ্কার্স দেখতে চাই আপনাদের নেক্সট যেই অ্যাসাইনমেন্ট বা এক্সাম হবে সেক্ষেত্রে। আমি এই দুইটা জিনিস দিয়ে দিব, আপনাদের যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে এখন পড়তে পারেন। ওটা ওই যে 11টার পরে আপনি মেবি ফোকাস করেছিলেন, তো আমার টেকনিক্যাল ইস্যুতে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো ফোকাসের একটা কোশ্চেন ছিল যে ফোকাসে কি ভাইয়া, ইংলিশ ফোকাসে কি আমরা ডাটা চার্ট এগুলো দেওয়ার প্রয়োজন আছে? তো ইংলিশ বাংলা ফোকাস আপনি ডাটা চার্ট দিতে পারেন, আর্গুমেন্টে ডাটা চার্ট দেওয়ার প্রয়োজন নাই, ফোকাসে দিতে পারেন। ভাই ডাটা চার্ট না দিলে কি খুব বেশি ইমপ্যাক্ট করবে যদি আমি লজিক্যালি জিনিসটা ভালো করে ভাইয়া এক্সপ্লেইন করতে পারি? আর্গুমেন্টে যেহেতু আমার লজিককে প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে ডাটা মানে এক্সাম্পলে কিছু ডাটা এক্সাম্পল দিতে পারেন, জি, এক্সাম্পল দিতে পারেন। আপনার বক্স আইকা দিলেন যে বাংলাদেশের 4 বছরের ফিনান্সিয়াল ডাটা, এরকম না, আপনি এক্সাম্পল দিতে পারেন। হাফ চার্ট যে দেওয়ার দরকার আর্গুমেন্ট। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স আমরা দেখতেছি যে এরকম একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। ফর ইনস্ট্যান্স বাংলাদেশের এত পার্সেন্ট লোক হইতেছে আপনার স্বল্প দক্ষতার লোক, আপনার হচ্ছে মাইগ্রেন্ট হিসাবে হচ্ছে কাজ করতেছে, এক্সপেক্টেড হচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে ওই টাইপের ডাটা দিতে পারেন, কিন্তু আপনি হচ্ছে 4 বছরের ডাটা দিবেন, একটা গ্রাফ আঁকাবেন, মানে বার একটা চার্ট গ্রস দিবেন, এইসব গ্রস ইনফরমেশন। গ্রস ইনফরমেশন দিবেন। হ্যাঁ, আপনার হচ্ছে একটা যুক্তি দিচ্ছেন বা একটা তথ্য দিচ্ছেন, সেটাকে বলস্টার করার জন্য, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আপনি র্যান্ডম কতগুলো হচ্ছে তথ্য তারা ছুড়ে মারবেন না। হ্যাঁ, ভাই ফোকাসে যদি ডেটা আমি যদি দিতে না পারি, আমি লজিক্যালি যদি জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করা যায়, তাহলে কি মানে এখানে খুব বেশি নাম্বারে হেরফের হবে? আমি বলি ভাই, আপনাদের যারা গত আগের বছর যারা এডি হইছে, আমাদের আগের বছর যারা এসও হইছে, তারা 90% যারা হইছে তারা সবাই ডাটা চার্ট কোটেশন অত বেশি ইউজ করে না। আমি পার্সোনালি ডাটা চার্ট কোটেশন আমি জানতাম, টুকটাক ইউজ করতে পারছি, কিন্তু আমি যতটুকু জানি ওই লেভেলে আমি এক্সাম হলে দিতে পারি নাই, কারণ ওই লেভেলের সময়ও থাকে না, ওটা পারাও যায় না। বাট আপনার হচ্ছে ডাটা চার্ট কোটেশন গুলা আপনার হচ্ছে কন্টেন্ট বিল্ড আপ করার জন্য খুবই জরুরি, আমরা শিখবো, কিন্তু আমার দিতেই হবে, না দিলে যে আমি টিকবো না, না দিলে যে আমার নাম্বার কমে যাবে, এটা ট্রু না। হ্যাঁ, আপনি তথ্যবহুল লেখা লিখবেন অবশ্যই, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে এটা না দিলে আপনি পারবেন না, কারণ 90% পোলাপানি ওই মানে মানে আপনার আলটিমেটলি ঘুরে ফিরে লাগবে কি বাংলাদেশে এমপ্লয়মেন্ট রেট কত, আনএমপ্লয়মেন্ট রেট কত, নারী পুরুষের অনুপাত কত, বাংলাদেশের হইতেছে হচ্ছে যে শ্রমিকের একটা ডাটা চার্ট করলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি আপনি যেটা ইউজ করবেন যে আপনার সেক্টরাল যে হচ্ছে শ্রমশক্তির ভাগ আছে, লেবার ফোর্স হতে এত পার্সেন্ট হচ্ছে কৃষিতে, এত পার্সেন্ট হচ্ছে ইয়াতে, এটা দেখবেন যে ম্যাক্সিমাম ফোকাস এটা ইউজ করা যায়। এমন হাতে গোনা 10-12টা ডাটাই কিন্তু ঘুরে ফিরে আমরা ইউজ করি, বাকিগুলা আমরা জানলেও এক্সাম হলে মাথার ভিতর থেকে বাইর হয় না, বা আমরা ওই মোমেন্টে দিতে পারি না। ঠিক আছে, তো এটা ম্যান্ডেটরি না, যদি দেন ভালো, হ্যাঁ, বাট না দিলে আপনার খুবই সমস্যা হয় না। ম্যাক্সিমাম আমরা
না দেয়, বিশেষ করে আজমাইন ভাই, আমি তো তাও টুকটাক দিছি। আজমাইন ভাই কোনো ডাটা চার্ট কিছুই দেয় নাই। আজমাইন ভাই 15তম হয়েছে, আমি 13তম হয়েছে। কারণ কি? কারণ আজমাইন ভাইয়ের ইংলিশ রাইটিং আমার থেকে একটু ভালো, আর আমি আজমাইন ভাইয়ের থেকে একটু বেশি তথ্যপূর্ণ লেখা লিখতে পারি। আমি একটু হয়তো আগে আছি, বাট আজমাইন ভাই আমার থেকে খুব বেশি পিছায় নাই। ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া যেহেতু ডাটার কথা আসছে, আমি একটু মানে কয়েকটা বইয়ে দেখলাম ভাইয়া, ডাটা সবগুলো তো একদম সেম না। যেহেতু বিগত 5 বছরের জিডিপির হিসাব, ন্যাশনাল ইনকামের হিসাব, দারিদ্র্যের হিসাব, দেখা যায় কি মানে এক এক বইয়ে ডাটার একটু হেরফের থাকে। এগুলা ভাইয়া কি করা ভাইয়া? ডাটা আমি বানায় দিয়ে আসছি, কত ডাটা আমি জানি এত পার্সেন্টের কাছাকাছি হবে। আমি বানায় দিয়ে আসছি যে সিপিডি এটা বলছে, সেন্টার ফর পলিসি জি ডায়ালগের ভাইয়া, এই এটাই গবেষণায় বলতে দেখা গেছে এটা। চাইছিলাম। যেমন জি, গত ক্লাসেও আমাদের মেন্টর স্যার বললো যে হচ্ছে একদম এক্সাক্ট হইতে হবে না, মানে কাছাকাছি হইলেও হবে কাছাকাছি ডাটাতে। হইলেও হবে। জি এবং জি ভাইয়া, আপনার যেমন হচ্ছে আমি আরেকটু হচ্ছে আপনার সাথে অ্যাড করি। আপনি দেখবেন যে কিছু কিছু ইয়ার নাম নিতে হবে, লাইক হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ এটা বলছে, এরপরে ধরেন যে হচ্ছে সুশাসনের জন্য নাগরিক সুজন এটা বলছে। মানে আমাদের এই জিনিসটা নিয়ে গবেষণা করেন কারা? আপনি কয়েকজন, আপনি পেপার পত্রিকা পড়লে দেখবেন যে কতজন ইকোনমিস্টের নাম আসে। সালাউদ্দিন স্যারের নাম আসতো আগে, আগে দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের নাম আসতো, আগে হচ্ছে আহসানিস মনসুর স্যারের নাম আসতো, সাইমা হক বিদিশার নাম আসতো। আমি এদের নাম দিয়ে কত ডাটা চার্ট কোরেশন চালাই দিছি। আপনারা ওইরকম জাহিদ বিলিভ হাসান স্যার। করাইতে হবে, তাই না? আল্লাহ মাফ করুক আমারে, বাট এরকম হচ্ছে আমি চালাই দিছি। কারণ আপনার ওই লেভেলে আপনি জানেন যে ইনি হইতেছে এইসব জিনিস লেখালেখি করেন। কারণ সালাউদ্দিন আহমেদ স্যারের লেখালেখা আপনি হচ্ছে লগা ওই যে ইয়া দিয়ে দিলেন, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে আমাদের ইয়া করা জরুরি, এটা লিখে দিলেন, এটা তো হবে না। আপনার লিখতে হবে হচ্ছে পরিবেশ উপদেষ্টা যিনি, আমি ভুলে গেলাম নামটা, ম্যাডামের নাম কি? রিজওয়ানা চৌধুরী। রিজওয়ানা চৌধুরী। রেজওয়ানা চৌধুরী। উনি দেখতেন যে আগে কলম টলম লিখতো, হ্যাঁ, তো তার নাম দিয়ে সে হচ্ছে বেলারিয়া ছিল, হ্যাঁ, এই কি বলে পরিচালক। এনভায়রনমেন্টাল ইয়া যেটা। ঠিক আছে? তো সে হচ্ছে পরিবেশ রিলেটেড লেখালেখি করতো, তো তার নাম দিয়ে হচ্ছে আমি পরিবেশ দিয়ে লিখবো। আমি হচ্ছে আসানিস মঞ্জুর স্যারের নাম দিয়ে হচ্ছে অর্থনীতি লিখবো, তাই না? মানে এগুলো হচ্ছে ডিপেন্ড করে, আপনার হচ্ছে বিলিভেবল ওয়েতে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এবং ডাটা যদি আহামরি, মানে একটা জিনিস 30%, আপনি সেটা 50% দেন, সেটা টিচার বুঝবে। টিচারের অতটুকু আইডিয়া আছে যে খাতা কাটবে, সেও কিন্তু একজন ভার্সিটির প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের কেউ একজন খাতা কাটবে, তার কিন্তু আইডিয়া আছে। আপনি কাছাকাছি যদি ডাটা ইয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? ভাইয়া জিডিপির হিসাবের ক্ষেত্রে যেমন 2019-20 অর্থ বছর একটা ছিল 3.45, একটা বইয়ে লেখা আছে। এখন এটা যদি আমি যেহেতু 5 বছর ডাটা দেবো, তো 2019-20 আমি 3.45-এর জায়গায় যদি 3.65 বা 3.85 দিয়ে দিই। আমি বুঝি না, একটু আবার বলবেন? ভাইয়া ওই যে যেমন সাপোজ আমি জিডিপির একটা গ্রাফ দেবো আর কি। তো জিডিপির গ্রাফ দেওয়ার ক্ষেত্রে বিগত 5 বছরের জিডিপি আর কি বাংলাদেশে, তো 2019-20 অর্থ বছরে পরিমাণ ছিল আমাদের 3.45%। তো আমি বক্সের মধ্যে আমি 3.85 দিয়ে দিলাম, মানে 0.5 হেরফের হয়ে গেল। এগুলো কি সমস্যা হবে? আপনি যদি বক্স দিতে পারেন, আমি পার্সোনালি হচ্ছে আপনারা খামো, আমি কোন জায়গায় খাইতে চান আমার কোয়েন, হ্যাঁ। আপনি যদি ফোকাস রাইটিং এ একটা বক্স আইকা আপনি যদি দিতে পারেন, ভাই আপনি ফাটাই ফেলছেন, হ্যাঁ। পরীক্ষা মাথা নষ্ট লেভেল পরীক্ষা দিচ্ছেন, পসিবল না এক্সাম হলে বক্স আঁকা। ম্যাক্সিমাম আপনি হয়তো একটা ইয়া ওই যে ইয়া গ্রাফ দিতে পারেন, লাইক যে এরকম গ্রাফ ছিল, ম্যাক্সিমাম হচ্ছে গ্রাফটা মানে এইটা টাইম দেওয়া যায়। কনজিউমিং কম। হ্যাঁ, এইটা দেওয়া যেতে পারে। আপনি বক্স আঁকাইবেন, হ্যাঁ, এই হচ্ছে 4টা বছরের তথ্য, বক্স ইম্পসিবল বলতে আপনার ভাইয়া পক্ষে। ইয়ে আর কি, মানে আর কি টেবিলটা আর কি, মানে টেবিল মানে 2 কলামের টেবিল, হ্যাঁ, অর্থ বছর এই আর যে পরিমাণ। এই যে টেবিল, আপনি এক্সাম্পল আপনি টেবিল আগাইতে জানতে, এই টেবিল আগাইতে কত সময় লাগে আপনি দেখেন। আপনার জীবনও টেবিল আগাইবেন না। আমি সবাইরে আজকে বলে দিলাম, কেউ টেবিল আগাবেন না। তথ্য যদি দিতেই মানে হয়, আপনি সব তথ্য জানেন 4 বছরে, আপনি ম্যাক্সিমাম এরকম একটা গ্রাফ দিবেন, গ্রাফ দিয়ে হচ্ছে এখানে 4টা ডাটা লেখা দিবেন, শেষ। এখানে হচ্ছে বছর লেখা আমি ইয়ে ভাবতাম লেখা। ভাই আগে টেবিল লাগে তারপরে গ্রাফ, না মানে ডিরেক্ট গ্রাফে না। আরে না না, টাইম আছে নাকি এগুলা করা? সরাসরি হচ্ছে এরকম গ্রাফ আগে দিবেন। আর যদি হচ্ছে আমার, যদি সম্ভব হয় পাই চার্ট এবং গ্রাফ, এই দুইটা ইয়া করবেন। আপনার টেবিল, অনেকে দেখবেন যে এরকম হচ্ছে বার ডায়াগ্রাম আঁকে, বার ডায়াগ্রাম, টেবিল, এগুলা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, এগুলো টাইম তার কি কোনো করবে? প্রয়োজন নাই। ঠিক আছে? এই টাইপের হচ্ছে পাই চার্ট দিব আমরা, ম্যাক্সিমাম এরকম একটা গ্রাফ দিতে পারি। এর বাইরে অন্য কোনো টাইপের ইলাস্ট্রেশন আমাদের ইউজ করার কোনো প্রকার দরকার নেই। তো ভাই এই ইয়াতে মানে এই গ্রাফের মধ্যে ধরুন 2020 অর্থ বছরে আমাদের জিডিপি ছিল 3.45%। তো আমি যদি 3.85 দিয়ে দিলাম, এটা কি কেমন ম্যাটার করবে? আপনি আমার বলেন, মানে যে টিচার খাতা দেখবে, সে কি গুগল করবে? তার তো মুখস্থ থাকার কথা না। সে কি গুগল করবে যে হচ্ছে আপনার খাতার এই এক্সাক্ট তথ্যটা ঠিক আছে? সে গুগল করার কথা না ভাই, তার 7,000 খাতা গুগল দেখতে হবে। করবে, কিন্তু ওই যে মানে পরপর কয়েকটা খাতা দেখবে, তো দেখলো মানে আগের জন্য একটা তথ্য লিখছে, আমি আরেকটা লিখছি। হ্যাঁ, এটা আর কি। আপনার 3.45 এর জায়গায় আপনি 85 লিখছেন, সমস্যা নাই। আপনি 8.85 লিখলে সমস্যা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি ভাই ওইটা বুঝতে 4 লিখলেও সমস্যা না, আপনি 4.00 লিখলেও সমস্যা না। ঠিক আছে? বুঝতে পারছি ভাই।
আংশিক সমস্যা নেই। ভাই কয় পেজ লিখতে হবে ফোকাস রাইটিং? আমি সাজেস্ট করে 4 পেজের কাছাকাছি, যেহেতু হচ্ছে আপনাকে 20 মিনিট টাইম আমি দিব, আমি এক্সপেক্ট করবো আপনি অন্তত 4 পেজ লিখবেন। বুলেট ভাইয়া পয়েন্ট আকারে কি দেবো কিনা? পেজ লিমিট দেওয়া থাকে? সাপোজ কোন একটা কোশ্চেনের এবার 4 পেজ ফাঁকা এরকম করে দেওয়া থাকে নাকি আনলিমিটেড লেখা যায় এরকম পরীক্ষাতে? আপনার নর্মালি গত 2020 সাল 19 সাল থেকে আপনার জায়গা ফিক্স, আগে একটা সময় খাতার ভিতরে কোশ্চেন লেখা থাকতো, এখানে হচ্ছে কোশ্চেন লেখা, এখানে জায়গা দেওয়া, এই জিনিসটা থেকে বের হয়ে আসছে। এখন আপনাকে র্যান্ডমলি হচ্ছে 8টা পেজ বা 32 পেজের একটা খাতা আর কি, মানে পেজ দ্যাট আর কি বলে, 8টা শিট আর কি, এরকম যে হচ্ছে 2 পাতার 4, মানে সামনে পিছনে আগে পিছে 1 2 3 4, মানে পিছনে তো 3 4 আছে তাই না, এরকম হচ্ছে 8টা শিটের হইতেছে হচ্ছে একটা খাতা দেওয়া হয়, এবং সাদা খাতা বিসিএস এর মতো র্যান্ডম সাদা খাতা, এখানে হচ্ছে আপনি লিখবেন। তো প্রথম পেজে হচ্ছে আপনার নাম রোল নাম্বার লেখা যায় থাকে, এখানে নির্দেশনা লেখা থাকে, আপনি সাধারণত তৃতীয় যে পেজটা আছে এখান থেকে লেখা শুরু করবেন। তো হিসাবে হচ্ছে আপনার হাতে 30 পেজ অপশন 30 থাকে, পেজ 30 পেজ, লেখার উপর। ঠিক আছে, এই 30 পেজ হচ্ছে আপনার মেইন। সো আজকে আপনারা যেটা করবেন, আপনাদের বাসায় এই খাতাপত্র এগুলাতে লিখবেন। অনেকেই আমি দেখতেছি মেডিকেল প্যাডে লিখছেন, অনেকে আউলা চলা জিনিসে লিখছেন। আপনি বাসা থেকে বা দোকান থেকে আপনার ভালো কোয়ালিটির দিস্তা খাতা কিনে নিয়ে আসেন, 2-3 দিস্তা খাতা নিয়ে আসেন, 8টা করে ভাগ করে, 8টা শীট ভাগ করে স্টাপলার করে নেন, প্রথম 2টা শীট বাদ দিয়ে ওই খাতার ভিতরে হচ্ছে লেখা হচ্ছে প্র্যাকটিস করেন, ঠিক আছে। নর্মাল দিস্তা খাতা যে সাইজ ওই সাইজের হচ্ছে খাতা দিবে, এবং ওইটার ভিতরে হচ্ছে আপনার এই আপনার মোটামুটি দেখবেন যে হচ্ছে আমাদের 30 পেজ ফিল আপ করতে কিরকম হচ্ছে আমাদের লাগে। যেমন সময় শুরুতে লাগে। হচ্ছে আমাদের ওখানে করবেন, দেখবেন যে হচ্ছে 4 পেজ 3 পেজ করে লিখতে লিখতে আপনার 27 বা 28 পেজের মতো হচ্ছে আপনার হবে। 28 পেজ ম্যাক্স, 28 পেজের ভিতরে হয়ে যায়। 29-30 নাম্বার পেজে যাওয়া লাগে না। যদি ম্যাথে কাটাকাটি হয় সেক্ষেত্রে 29-30 নাম্বার পেজ ইউজ করা রাখতে পারবেন। মেইনলি হচ্ছে আমার 24 থেকে 28 পেজের ভিতরে সাধারণত থাকে, এর বেশি আপনি লিখতে পারবেন না। আর ভাই সিকোয়েন্সিয়ালি লেখার কোনো অপশন থাকে ওখানে? সিকোয়েন্সিয়ালি লিখতে হবে নাকি নিজের ইচ্ছা মতো এটা আপনার একটু উল্টাপাল্টা খেয়াল লিখতে যায়? করবেন, এটা কখনোই রিসেন্টে হচ্ছে আমাদের এটা বলা থাকে না, কিন্তু একটা সময় ব্যাংকের এবং বীমার পরীক্ষাগুলো যে হইতো, একটা সময় যে ব্যাংক এবং বীমার পরীক্ষা যে হইতো ওখানে হচ্ছে বলা থাকতো যদি হচ্ছে আপনি সিকোয়েন্স ভাঙেন তাহলে হচ্ছে আপনার খাতা বাতিল। আপনারা এক্সাম শুরু করার আগে নির্দেশনাগুলো পড়ে নিবেন, এরকম কোনো নির্দেশনা আছে কিনা, যদি না থাকে তাহলে আগে পড়ে দিবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া ওই যে আমাদের যে নং প্রশ্নের উত্তর লিখি, সাপোজ ব্যাংকের রিটার্নে টোটাল প্রশ্ন আসছে আমাদের কয়টা 28টার মতো আসছে আর কি, মানে জিকে 15টা এইভাবে এইভাবে। তো যেহেতু জিকে জায়গায় একটা আলাদা আলাদা প্রশ্ন আছে, ওইগুলো ধরেন 14 নং 15 নং, আমাকে 14 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখে আন্ডারলাইন করে নিয়েছে আনসার লিখবো, নাকি শুধু 14 লেখা সংখ্যাই আনসার দিয়ে দিবো ভাই এরকম? জিকে নিয়ে অনেকের প্রশ্ন আছে, এই 43 জন এখন ক্লাসে আছেন, আমার এই জিনিসটা আরো 43 বার, আরো 10 জনের রিপ্লাই আমার বলতে হবে। হ্যাঁ, আমি সিম্পলি বলে দেই, আপনারা জিজ্ঞেস করলো মানে লেজওয়ালা একটা প্রশ্ন আমি বলি, এই যে বাংলাদেশে আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার কত সালে দেওয়া হয়, মানে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে, এবং হইতেছে কোন অর্ডারের মাধ্যমে, এরকম একটা তথ্য দেবে। তাহলে হচ্ছে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আপনার কি বলে, আপনি লিখবেন যে এস্টাবলিশিং ইয়ার, আপনার হচ্ছে বাংলায় না, আপনি বাংলায় হইলে আপনি লিখবেন এইভাবে, প্রতিষ্ঠা কাল 1972, ঠিক আছে। এরপরে লিখবেন যে হইতাছে ওই যে যেটা দেওয়া থাকে কিসের বলে, সো আদেশ, এই টাইপের কিছু একটা লিখলেন, লেখার পরে লিখবেন যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এটার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। বা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট কত সালে হয়, বর্তমানে হচ্ছে কিসের মাধ্যমে করতেছে, তো ওই জিনিসগুলা। তো আপনি দুইটা জিনিস লেজলা জিনিস যদি থাকে তাহলে হচ্ছে প্রতিষ্ঠাকাল এবং হইতেছে এটা, মানে দুইটা আলাদা আলাদা তথ্য, বাক্য আকারে লিখলেন না, আপনি জাস্ট যতটা সংক্ষেপে না লিখলেই না। এখন অনেকে করে কি, অনেকে লিখবে হচ্ছে 1972 বাংলাদেশ ব্যাংক অর্ডার, এগুলো হচ্ছে আমি মনে করি, আমি আমি পার্সোনালি এগুলো হচ্ছে আমি অফেন্ডেড ফিল করি, এবং আমার খাতা কাটতেও সমস্যা যে এটা কিসের উত্তর দিল। আর যদি এরকম বলা থাকে তাহলে আমি বুঝলাম যে এটা, ঠিক আছে। আপনি মনে করেন যে বললো যে এই বইটা কে লিখছে, তিনি হইতেছে বা ধরেন যে হচ্ছে দুইটা বইয়ের নাম দিয়ে বললো এটা কে কে লিখছে, দুইটা আলাদা আলাদা রাইটার, আপনি দুইজনের র্যান্ডম কমা দিয়ে নাম লিখে দিলেন, কোনটা কে লিখছে এটাকে আপনি বললেন, এটা সমস্যা না। আপনি ন্যূনতম হইতে এইটা করতে পারেন, এর থেকে কম আপনার লেখা উচিত না। আবার বসে বসে হচ্ছে আপনার 14 নং কোশ্চেনটা লেখা উচিত না। আপনি জাস্ট হচ্ছে এখানে লিখবেন 14, নিচে দাগ দিবেন, একটু ফাঁকা রাখবেন, আপনার তো খাতার অভাব নাই, পৃষ্ঠার তো অভাব নাই, 13-14 স্পষ্ট ভাবে লিখলেন, আপনি এমন ভাবে লিখলেন 11-12-13, হ্যাঁ 11-12-13, এমন হচ্ছে 17-18 লাইন লিখলেন এক পেজের ভিতর,
15টা হইতেছে, আপনি কমপ্লিট করে আলটিমেটলি টিচার খুঁজে পাইলো না 8 নম্বর কোশ্চেনটা কোন জায়গায় আছে, ওখানে তো আপনার নাম্বার লস যাবে, তাই না? তো ওইটা হচ্ছে 11, 12, 13 দিলেও সমস্যা নেই, বাট একটু গ্যাপ দিয়ে লিখবে যাতে টিচারের চোখে পড়ে। এত লং প্রশ্নের উত্তর এরকম লেখার দরকার নাই, ঠিক আছে? জি ভাই, এটাই জানতে চাইছিলাম, মানে 13টা একটু বড় করে লেখা, নিচে জাস্ট আন্ডারলাইন করে দেবো। হুম। আচ্ছা, এরপরে ফোকাস নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন হ্যালো, জি বলেন। মানে ফোকাস ফোকাস তো লিখবো আপনার কোনো কি দিব না, ইন্ট্রোডাকশন বা কনক্লুশন এগুলো লিখবো না, জাস্ট শুরু করব শেষ করব। কিন্তু যে মাঝখানে যে আমি পয়েন্ট গুলা দিব, সাপোজ বাংলাদেশ ইকোনমির ইন্ডিকেটরস গুলা কি কি, মানে তখন কি আমি ওই বুলেট পয়েন্ট আকারে একটা করে আপনার লিখবো, তারপরে ভিতরে লিখবো, নাকি প্যারা আকারে লিখে যাবো মানে বিষয়গুলো? মানে ভিতরে ভিতরে যেগুলো ইনফরমেশন দিব ওগুলা কি বুলেট পয়েন্ট আকারে লিখবো, নাকি মানে ইনফরমেটিভ ওয়েতে লিখলে ভালো হয় আর কি? এটা আসলে আমি শিওর না এটা কিভাবে লেখা উচিত, বাট আপনি আমি কিভাবে একটু লেখেন আমি আগে জানতে চাচ্ছি, আপনি আমি আপনি হচ্ছে কিভাবে? দেখাই। আমার কাছে আমার কাছে মনে হয় ফোকাস রাইটিং এ চায় মানে অ্যাজ আ কলামিস্ট আপনার যেভাবে লেখা উচিত সেইটা। তো এটা একটা পত্রিকার কলাম, এই পত্রিকার কলামে যেভাবে লিখছে আমি এটা ফলো করি। হ্যাঁ, মানে আমি বুলেট পয়েন্ট দেই না, আমি এই জায়গায় হচ্ছে ইন্ট্রো, এই জায়গায় হইতাছে এইটা, এই জায়গায় রচনার মতো আমি লিখি না। আমার কাছে মনে হয় ফোকাস রাইটিং মানে কলাম রাইটিং। আমার কাছে পার্সোনালি মনে হয় কলামও কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ওইটাকে ফোকাস করে লেখা। আজ এটা হচ্ছে জার্গন, এটার ভিতরে কিন্তু আনা না। দেখবেন কলামিস্টদের লেখার বৈশিষ্ট্য কিন্তু এরকম, ফাও জিনিস না কথাবার্তা কম বলে, একটা জিনিস লিখতেছে ওই জিনিসটা নিয়ে লেখা। আর এসে কিন্তু মানে এসে কিন্তু ব্রড ইস্যু, লাইক মনে করেন যে আপনার র্যান্ডম একটা এসে, এসে বিশাল বাংলাদেশের ইকোনমিক সম্ভাবনা, ঠিক আছে, বা ব্লু ইকোনমি, মানে এটা হচ্ছে র্যান্ডম একটা হচ্ছে ইস্যু, অনেক কিছু এটাতে কভার করা যায়, তাই না? কিন্তু ফোকাস সেটিং দেখবেন যে বাংলাদেশের উন্নয়নে ব্লু ইকোনমির ভূমিকা। পত্রিকার কলাম গুলো কিন্তু এরকম যে বাংলাদেশের ফিউচার ইকোনমি গুলো অ্যাড্রেস করা এবং চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জেস গুলো যে অ্যাড্রেস করবো এবং ওটা নিয়ে কি করবো, মানে এটার উপর ফোকাস দিয়ে আমি লিখবো। বাংলাদেশ ইকোনমির চ্যালেঞ্জ কি এগুলো আমি লিস্ট দিলাম, এরপর হইতেছে একটা একটা করে ধরে এইটা হয়েছে, ভবিষ্যতে এটা হবে, আগে এটা হয়েছে, এত কিছু ভিতরে সে যায় না। সে সরাসরি হচ্ছে ফোকাস সেটিং এর লক্ষ্যটাই হচ্ছে এরকম যে হচ্ছে আমার এক্সাক্ট পয়েন্টে চলে যাওয়া দ্রুত, এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা রিকমেন্ডেশন দেওয়া, অথবা যদি সম্ভাবনা হয় সেটা কিভাবে কাজে লাগানো যায়। হ্যাঁ, সো আমি চেষ্টা করি কলামিস্টদের ফলো করার জন্য। কলামিস্টরা কোনো পয়েন্ট দেয় না, কলামিস্টরা হচ্ছে 1, 2, 3, 4 হিসাবে লেখে না, এরকম র্যান্ডম কতগুলো প্যারা লিখে যায়। আমিও চেষ্টা করি এই প্যারাগুলো লেখার, এবং স্ট্রাকচারটাকে এইভাবে শুরুতে আমি ইন্ট্রো দিব, মাঝখানে আমি বডি, সেকেন্ড যে বডিটা থাকবে এই বডিটা লাইক হচ্ছে বাংলাদেশের ইকোনমির ফিচার গুলা এবং চ্যালেঞ্জেস কি কি এগুলো নিয়ে, মানে চ্যালেঞ্জেস কেন আমরা বলতেছি এগুলো নিয়ে হয়তো আমি সামান্য কিছু আমার ব্যক্তিগত মতামত বা আমি একটা কিছু লিখবো, ডিফিনেশন দিব। হ্যাঁ, এরপরে কি হচ্ছে আমি অ্যাড্রেস করা শুরু করবো যে এখানে কি কি আছে কি কি নাই। মেইন কথাবার্তা আমি থার্ড প্যারা থেকে যাব, এভাবে করে আমি কয়েকটা প্যারা দিব। কয়েকটা প্যারা দেওয়ার পরে লাস্টে যে আমি কনক্লুশন টানছি, কনক্লুশনের আগের প্যারায় আমি কিছু রিকমেন্ডেশন দিব, ঠিক আছে, এবং ফাইনাল হচ্ছে আমি কনক্লুড করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার আমার হচ্ছে স্টাইল লেখার, যে কোনো ফোকাস। তাহলে তো ভাই ডেটা গুলা তো তাহলে এই কলামের মধ্যে দিয়ে দেওয়া উচিত, মানে ওইভাবে ডেটাগুলো আপনি দিবেন, আলাদা আরএমজি ভাবে। সেক্টর হইতেছে হ্যাঁ, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, এন্ড আপনি দিলেন ডেটা যে আরএমজি হচ্ছে এক্সপোর্ট হইতেছে বাংলাদেশে এই 90 বিলিয়ন পর্যন্ত। 90 বিলিয়ন হলো না, 90 বিলিয়ন না, কোন বছর জানি 58 বিলিয়ন পর্যন্ত হচ্ছে যে উঠছিল, বাংলাদেশের 58 বিলিয়ন পর্যন্ত হচ্ছে ইয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের এত সালে 2021-22 হচ্ছে, সমস্যা কি, 21, 22 সালে, ঠিক আছে। জি বুঝতে পারছি। ভাইয়া, আমাদের জিকে তো এক একটাতে 2 মাস করে থাকবে। তো ধরেন একটা প্রশ্ন আসলো যে মানে মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, সেটা আনসার তো উত্থান্ট। আমরা যদি মানে যেহেতু 2 মাস, আমরা কি শুধু উত্থান্ট লিখবো আনসারে, নাকি একটা বাক্যের মতো করে, যেমন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের মানে আহ, কি জাতিসংঘের মহাসচিব ছিলেন উত্থান্ট, এভাবে লিখবো? তাহলে লেখেন ইউএন মহাসচিব লেখেন, সমস্যা নেই। পুরো বাক্য লেখার দরকার নেই? পুরো বাক্য লেখার দরকার নেই, আচ্ছা আচ্ছা, উত্থান্ট লিখলেন। আপনার যদি মনে হয় যে আর একটু কিছু লেখা দরকার, তাহলে উত্থান্ট লেখা তিনি কোন দেশে এটা লিখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রশ্নের সেন্টেন্স লেখা দরকার। হ্যাঁ, ওটা মেরিট বুঝে যে আমার দেখলাম যে উত্থান ছাড়া আগে পিছিয়ে কিচ্ছু লেখা যায় না, তাই আমি দরকার হলে হচ্ছে ওলাকে তার দেশ লেখা দিলাম কমা দিয়ে, অথবা হচ্ছে লিখলাম যে সে হইতেছে 3য় মহাসচিব, এরকম কিছু একটা দিলাম।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো ফাইনালি এই পর্যন্তই। তো আশা করি আপনারা আপনাদের কোশ্চেন যথাযথ এন্টারটেইন করতে পারছি, কিছু হলেও শিখাতে পারছি। তো আপনারা শিখবেন, বুঝবেন এবং প্র্যাকটিস করবেন। খালি দেখলাম, শুনলাম, ভালো লাগলো ভাই, খুব সুন্দর করে কথা কয়, হ্যাঁ, মানে কোনো ফিল্টার রাখে না, খুব ভাই ভালো লাগছে। আলটিমেটলি আপনি কাজ করলেন না, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আলটিমেটলি আমাদের 2 ঘন্টা পরিশ্রমের কোনো মানে এগুলো কোনো আউটকামই নাই। আপনারা অবশ্যই খাটবেন এবং আপনাদের ফ্রেন্ডস যারা হইতেছে সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা দিবে তাদের কাছে পৌঁছাই দিবেন যে ভাই ভিক্টরস নামের একটা জিনিস আছে, মাহিন ভাই আছে, আজমাইন ভাই আছে, আর রাফি ভাই আছে। একটু তথ্যগুলো হচ্ছে আপনাদের ফ্রেন্ডস এর কাছে পৌঁছাবেন, ঠিক আছে? আমাদের গ্রো করতে হেল্প করবেন। আর আমরা বুস্টিং বুস্টিং এগুলো করি না, হ্যাঁ, আমরা একটু লো প্রোফাইল মেনটেন করেই চালাই। সো আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের সো আশা করি আপনারা আর 10 জনকে রিকমেন্ড করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে এরকম আগামী 20 দিন আপনাদেরকে টর্চার করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভাইয়া 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 হ্যাঁ।